أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সাক্ষ্য আলোচনা আমাদের গত ক্লাসে ছিল কত মনে আছে আপনাদের? এটাও একটা মনে রাখার একটা ক্লাসের অংশ। কত বন্ধু ছিল? 55 পর্যন্ত না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে। আজকে আমরা ফৌজদারি রিভিশন দিতে পারবো না, কারণ একটু গুরুত্বপূর্ণ আলোচনা, বেশ কয়েকটা দ্বারা আলোচনা করবো আজকে। আমাদের আলোচনা সাক্ষ্য আইনের 56 থেকে 65 দ্বারা পর্যন্ত, এই 10টা দ্বারা আলোচনা করব। 56 থেকে কত? 65 পর্যন্ত। লাস্টে কি এটা আপনারা বোধগম্য হবে না? ফৌজদারি রিভিশন দিয়ে গেলে লাস্টের সময়টা শর্ট হয়ে যাবে আজকে। আগামীকালকে আবার রিভিশন হবে ইনশাল্লাহ। সাক্ষ্য আইন এক দ্বারা এই আইন সাক্ষ্য আইন হিসেবে অভিহিত হবে, সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে 1 সেপ্টেম্বর থেকে, তাই না? 3 ধারার সংজ্ঞাসমূহ সাক্ষ্য আইনের সংজ্ঞাসমূহের ভিতরে 3 ধারার গুরুত্বপূর্ণ, সবগুলোই গুরুত্বপূর্ণ। তবে আপনার এই যে বিচার্য প্রাসঙ্গিক বিষয়, মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য, বস্তুগত সাক্ষ্য, ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ড, এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। হুম। সাক্ষ্য আইনের 4 দ্বারা অনুমান করতে পারে চূড়ান্ত প্রমাণ। 5 বিচার্য প্রাসঙ্গিক বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়, অন্য কোনো বিষয়ে সাক্ষ্য দেওয়া যায় না। 6 একই ঘটনার অংশ প্রাসঙ্গিক, 7 উপলক্ষ কারণ পরিণাম প্রাসঙ্গিক, 8 উদ্দেশ্য প্রস্তুতি পূর্ববর্তী পরবর্তী আচরণ প্রাসঙ্গিক, 9 প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ প্রাসঙ্গিক, 10 অভিন্ন অভিপ্রায় প্রসঙ্গে ষড়যন্ত্রের কথা কার্য প্রাসঙ্গিক, 11 যেগুলো অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয় সেগুলো নিম্নোক্ত 2টা উপায়ে প্রাসঙ্গিক যদি বিচার্য প্রাসঙ্গিক বিষয়ের সাথে গরমিল ও সঙ্গতিপূর্ণ হয় এবং ইহা বিচার্য বিষয়ের সাথে এক হইয়ার অস্তিত্ব বা অস্তিত্বহীনতাকে অধিকতর সম্ভব বা অসম্ভব করে তোলে। ক্ষতিপূরণের মামলার ক্ষেত্রে আদালত যদি হার নির্ধারণ করতে সমর্থ হয় প্রাসঙ্গিক, অধিকার ও পাতার অস্তিত্ব প্রাসঙ্গিক। 13 দ্বারা মনের অবস্থা দেহের অবস্থা যদি বিচার্য বিষয় হয় এবং মনের অবস্থা দেহের অবস্থা যদি ইচ্ছা জ্ঞান সরল বিশ্বাস অবহেলা বিদ্বেষ ব্যক্তি বিশেষের প্রতি মঙ্গল কামনা অভিপ্রায় দ্বারা সৃষ্টি হয় তাহলে সেই বিষয়গুলো প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 14 ধারা। ভাই কেমন আছেন? ক্লাসে ভাইয়া? ভাইয়া ক্লাসে, ক্লাস শেষে কথা বলি। হ্যাঁ। সাক্ষ্য আইনের 14 ধারা। 15 ধারা হলো যে কোনো বিষয় ইচ্ছাকৃত নাকি আকস্মিকভাবে হয়েছে যদি দেখে এই ব্যক্তি এই অপরাধ আগেও করছে তাহলে ইচ্ছাকৃত করেছে বলে গণ্য হবে। ব্যবসায়ের ক্ষেত্রে যাবতীয় রীতিনীতির অস্তিত্ব প্রাসঙ্গিক। 17 ধারা হলো স্বীকৃতির সংজ্ঞা, মৌখিক লিখিত ডিজিটাল রেকর্ডে কোনো বিবৃতি যা বিচার্য প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোনো সিদ্ধান্তের সূচনা করে যা বর্ণিত ব্যক্তিগণ বর্ণিত পরিস্থিতিতে করে। 18 ধারা মামলার পক্ষ পক্ষের প্রতিনিধি, প্রতিনিধিত্বমূলক চরিত্রবাদী মামলার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি যাহার নিকট থেকে স্বার্থপ্রাপ্তি ঘটিয়াছে তারাই স্বীকৃতি প্রদান করতে পারেন। 19 ধারা তৃতীয় পক্ষের ব্যক্তির বিবৃতি অথবা মামলার পক্ষের সাথে যাহার সম্পর্ক বা মামলার বিপরীতে যাহার অবস্থা প্রমাণ করার দায়িত্ব প্রয়োজন সেই ব্যক্তির বিবৃতি স্বীকৃতি হিসেবে গণ্য হবে। 19-20 ধারা কোনো মামলার যদি কোনো ব্যক্তি বা কোনো পক্ষ কর্তৃক কোনো ব্যক্তির নাম ব্যক্ত করে দেয়, ব্যক্তরূপে উল্লেখিত ব্যক্তির বিবৃতি স্বীকৃতি সাক্ষ্য আইনের 20 ধারা স্বীকৃতির প্রমাণ। যারা স্বীকৃতি দিবে তার বিরুদ্ধে পক্ষ কর্তৃক এই স্বীকৃতি তার বিরুদ্ধে প্রমাণ করবে। তবে স্বীকৃতি প্রদানকারীর পক্ষ থেকে 3টা ক্ষেত্রে প্রমাণ করা যায়: স্বীকৃতিকারের মৃত্যু হলে, দৈহিক মানসিক বিধিগ্রস্ত হলে, স্বীকৃতি হিসেবে না হয়ে অন্যভাবে প্রাসঙ্গিক হলে। 22 দলিলের অন্তর্ভুক্ত বিষয় সম্পর্কে সাধারণত স্বীকৃতি দেওয়া যায় না, 2টা ক্ষেত্রে দেওয়া যায়: যদি স্বীকৃতি সম্পর্কে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্যদানের ক্ষমতাপ্রাপ্ত হয় আর দলিলে কোনো ভেজাল থাকে। ঠিক দলিলের অকৃত্রিমতা সম্পর্কে যদি ভেজাল থাকে তাহলে ডিজিটাল রেকর্ডের বিষয় সম্পর্কেও স্বীকৃতি প্রদান করা যাবে। দেওয়ানি মামলার ক্ষেত্রে পক্ষগণের ভিতরে পূর্ব থেকেই চুক্তি করা তারা স্বীকৃতির বিষয় সম্পর্কে কোনো সাক্ষ্য দিবে না। আদালত যদি এই সম্পর্কে অনুমান করতে পারে তাহলে অপ্রাসঙ্গিক, অনুমান করতে না পারলে প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 24 ধারা ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তি ক্ষমতাশীল ব্যক্তির দ্বারা বয়ভীতি প্রলোভন প্রতিশ্রুতির মাধ্যমে যদি স্বীকারোক্তি দিয়ে থাকে অথবা যদি ম্যাজিস্ট্রেট ধারণা করে এই স্বীকারোক্তির মাধ্যমে স্বীকারোক্তি প্রদানকারীর কোনো পার্থিব সুবিধা আছে অসুবিধা এড়ায় যাবে তাহলে সেই স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক। ভয়ভীতি প্রলোভন প্রতিশ্রুতি সম্পূর্ণরূপে অপসারিত হওয়ার পর সেই স্বীকারোক্তি প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 28 ধারা পুলিশের কাছে স্বীকারোক্তি দিলে আসামির বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। 25 ধারা
তবে এই স্বীকারোক্তি দেখ অথবা তত্ত্ব হোক, এর উপর ভিত্তি করে কোনো কিছু উদ্ঘাটন প্রমাণ করতে পারলে উদ্ঘাটিত অংশ যদি বিচার্য বিষয়ের সাথে সংশ্লিষ্ট হয়, তাহলে সেই অংশটুকু প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনে 27 দ্বারা অপরাধীর দায়ে অভিযুক্ত ব্যক্তি পুলিশের হেফাজতে আছে, ম্যাজিস্ট্রেট নাই, স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক, ম্যাজিস্ট্রেট আছে প্রাসঙ্গিক। স্বীকারোক্তি যদি অন্য কোনোভাবে প্রাসঙ্গিক হয়, তাহলে সাক্ষ্য আইনে 29 দ্বারা শুধুমাত্র গোপনীয়তার প্রতিশ্রুতি, প্রতারণা, মাতাল ব্যক্তি ভিন্ন কৌশল পূর্বে সতর্ক না করিয়া নিলেও স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক হবে না। প্রমাণিত যে স্বীকারোক্তি স্বীকারোক্তিকারক এবং তার সাথে যৌথভাবে বিচারাধীন ব্যক্তিকে প্রভাবিত করে, সেই সম্পর্কে বিবেচনা সাক্ষ্য আইনে 30 দ্বারা। অর্থাৎ যৌথভাবে বিচার হলে, যদি যৌথভাবে বিচার হয়, তাহলে এটা আদালত অনুমান করবে বা বিবেচনা করবে, না হলে কি করবে না, বিবেচনা করবে না। হুম। সাক্ষ্য আইনের পরবর্তী ধারা হলো কত? 31। স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়। লেখালেখি বন্ধ আপনাদের। স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, তবে প্রমাণের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে। সাক্ষ্য আইনের 32-33 ধারার মূল আলোচনা হলো যে সমস্ত ব্যক্তিদেরকে কি করা যায় না, সাক্ষী রূপে হাজির করা যায় না, তাদের বিবৃতি কখন প্রাসঙ্গিক, তাই না? সাক্ষ্য আইনের এরকম প্রশ্ন কিন্তু হয়েছে এসে থেকে এসআই পদে। ঠিক আছে, এই ওখানে এই জায়গাটা দিয়ে এইভাবেই প্রশ্নগুলো হয়েছে, যে যে সমস্ত ব্যক্তিদেরকে সাক্ষী হিসেবে হাজির করা যায় না, তাদের বিবৃতি কখন প্রাসঙ্গিক। 32-33 ধারার প্রশ্ন। তাহলে 32 ধারার কয়টা ক্ষেত্র? 8টা ক্ষেত্র। যদি মনে রাখতে পারেন অয়েল 1-2 ভালো করে মনে রাখতে হবে। একে হলো কি, যে ক্ষেত্রে কোনো ব্যক্তি মৃত নাকি নিখোঁজ। 32-এর একে কি মৃত, নিখোঁজ, সাক্ষ্যদানের অযোগ্য সব, নাকি শুধু মৃত? শুধু মৃত। আর 32-এর মূল আলোচনা হলো যে ক্ষেত্রে কোনো ব্যক্তি মৃত, নিখোঁজ, সাক্ষ্যদানের অযোগ্য, বিদেশে অবস্থানরত। প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে তাদের বিবৃতি নিম্নলিখিত ক্ষেত্রে নিজে নিজেই প্রাসঙ্গিক। একে হলো যে ক্ষেত্রে কোনো ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কে প্রশ্ন ওঠে, মৃত্যুর জন্য কে বা কোন ঘটনা দায়ী, এই সম্পর্কে মৃত্যুর পূর্বেই যদি বিবৃতি দেওয়া থাকেন এবং তার মৃত্যু হয়ে থাকে, ওই সময় তার বিবৃতি দেওয়ার সময় মৃত্যুর সম্ভাবনা থাকুক বা না থাকুক, তার মৃত্যুর পরে এটা মৃত্যুকালীন বিবৃতি হিসেবে গণ্য হবে। এক। দুই হলো যদি কোনো ব্যক্তি তার স্বাভাবিক কাজকর্মে বা রীতির অংশ হিসেবে কোনো কিছু লিপিবদ্ধ করে যায়, হারায় যায়, মারা যায়, বিদেশে চলে যায়, তাহলে তার পূর্বের দেওয়া বিবৃতি পরবর্তীতে প্রাসঙ্গিক। 32-3 দ্বারা হলো যদি কোনো ব্যক্তির স্বার্থ সংশ্লিষ্ট বা তার স্বার্থের পরিপন্থী হয় তখন। 32-4 হলো অধিকার ও প্রতার অস্তিত্ব সম্পর্কে। হ্যাঁ, সর্বসাধারণের অধিকার ও প্রথা সম্পর্কে বিবৃতি। 5 হলো রক্তের বৈবাহিক দত্তক সম্পর্ক। 6 হলো মৃত ব্যক্তিদের সম্পর্কে এই সম্পর্ক। 7 হলো 13 ধারার যে অনুচ্ছেদটা আছে অধিকার ও প্রথা উইলে দলিলে উল্লেখ থাকলে। 8 হলো বিবৃতি যদি কতিপয় ব্যক্তি কর্তৃক প্রদত্ত হয়ে থাকে। সাক্ষ্য আইনে 33 দ্বারা কোনো ব্যক্তি সাক্ষ্যে দেওয়া বিবৃতি, অর্থাৎ একবার সাক্ষ্য দিয়ে গেছে, দেওয়ার পরে মারা গেছে, হারায় গেছে, বিদেশে চলে গেছে, সাক্ষ্যদানের অযোগ্য হয়েছে, বিরোধী পক্ষ সরায় রাখছে, তার পূর্বের দেওয়া বিবৃতি পরবর্তীতে পূর্বেরটার মতোই প্রাসঙ্গিক যদি নিম্নের 3টা শর্ত পূরণ হয়। পরবর্তী মামলা একই পক্ষ বা তার প্রতিনিধিদের মধ্যে হয়, যদি পূর্বে তাকে জেরা করার অধিকার সুযোগ লাভ করা হয়, এবং যদি প্রথমত মামলার বিচার্য প্রশ্নের সাথে পরবর্তী বিচার্য প্রশ্ন এক হয়। সাক্ষ্য আইনে 34 দ্বারা হিসাবের খাতায় লিপিবদ্ধ বিষয় বা ডিজিটাল রেকর্ডে থাকুক, আদালতের অনুসন্ধানের প্রয়োজনে প্রাসঙ্গিক হবে, তবে এটা চূড়ান্ত প্রমাণ নয়। 35 সরকারি রেকর্ডে বা দলিলে সরকারি কর্তব্য প্রসঙ্গে বিচার্য বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোনো দলিল যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 35 দ্বারা মানচিত্র পরিকল্পনায় প্রকাশিত চার্ট নকশা ইত্যাদি প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনে 36 যদি সরকার কর্তৃক প্রণীত হয় এবং জনসাধারণের নিকট বিক্রয়ের জন্য প্রদর্শিত হয়। তা ক্লাস চলতেছে, ক্লাস শেষে কথা বলি, হ্যাঁ? ঠিক আছে। সাক্ষ্য আইনের 36 দ্বারা, সাক্ষ্য আইনের 37 দ্বারা হলো 37 এবং 38 নিয়ে আপনার খুব লোড নেওয়ার দরকার নাই। সর্বসাধারণের জ্ঞাতব্য বিষয় সম্পর্কে, হ্যাঁ? কোনটা? কোন আইন এবং বিজ্ঞপ্তির কোনো বিবৃতি যেটা বাংলাদেশ অথবা ব্রিটিশ পার্লামেন্ট থেকে পাশ করা, সর্বসাধারণের জানার অধিকার আছে, তাহলে এই দুইটা জায়গা থেকে পাশ করা হলে প্রাসঙ্গিক। 38 হলো আইন গ্রন্থের অন্তর্ভুক্ত আইন যেগুলা অথবা যেগুলো আদালতের নজিরে রিপোর্ট আকারে প্রকাশ করা হয়েছে, যদি এটা সরকার কর্তৃক প্রণীত আইন হয়ে থাকে এবং আদালতের নজিরটা গেজেট আকারে প্রকাশ করা হয়ে থাকে, তাহলে প্রাসঙ্গিক। 38 দ্বারা মামলার ক্ষেত্রে বিচার চলমানের ক্ষেত্রে মূল অংশটুকু সম্পর্কেই সাক্ষ্য দিতে হবে, তাই না? অর্থাৎ যে মূল লক্ষ্য, মূল অংশটুকু সম্পর্কেই সাক্ষ্য দিতে হবে। দুনিয়ার সমস্ত পেশাল টেশাল কওয়া এখানে যাবে না। সাক্ষ্য আইনের 40 দ্বারা পরবর্তী মামলার বিচার নিষিদ্ধ করার জন্য পূর্ববর্তী রায় কি প্রাসঙ্গিক। 40 দ্বারা প্রবেট এখতিয়ার, এডমিরালটি, বিবাহ এবং দেউলিয়া সম্পর্কিত রায়ের প্রাসঙ্গিকতা 41 দ্বারা। 42 দ্বারা আজকের রায়ের সাথে, সরি, আজকের বিচার্য বিষয়ের সাথে পূর্বের রায়ের যদি মিল থাকে, তাহলে পূর্বের রায়টা প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 42 আজকের বিচার্য বিষয়ের সাথে পূর্বের রায়ের যদি মিল না থাকে, তাহলে তাহলে পূর্বের রায়টা কি অপ্রাসঙ্গিক, রায় অযোগ্য আদালত থেকে দেওয়া হয়েছে, এটা দেখানো যাইতে পারে। 44
কোনো ব্যক্তি বিদেশি আইন বিজ্ঞান চারুকলা হস্তাক্ষর টিপ সহি এবং ফিজিক্যাল বা ফরেনসিক সাক্ষ্য, ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ড, হাতের ছাপ, পায়ের ছাপ, তালুর ছাপ এবং চোখের আইরিশ এবং কোনো ধরনের বাণিজ্যিক বা কারিগরি পরিভাষা অথবা ব্যক্তি বা প্রাণী শনাক্তের প্রশ্নে যারা বিশেষজ্ঞ বা যারা ভালো জানে তাদেরকে বলা হয় কি বিশেষজ্ঞ ব্যক্তি, এবং তাদের অভিমত প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের ৪৫ দ্বারা সাক্ষ্য আইনের ৪৫-এর কোতে একজন ফিজিক্যাল বা ফরেনসিক বিশেষজ্ঞ ব্যক্তিকে আদালতকে সম্বোধনপূর্বক পরীক্ষা করাইতে হবে এবং আদালতের প্রয়োজনে করাইতে হবে। ৪৬ দ্বারা বিশেষজ্ঞের অভিমতের সাথে সংশ্লিষ্ট বিষয় প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের ৪৭ দ্বারা হস্তাক্ষর সম্পর্কে যে ব্যক্তি চিনে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নাই তার অভিমত প্রাসঙ্গিক। ৪৭-এর কোনো ডিজিটাল কি সম্পর্কে, এই যদি হস্তাক্ষর, তাহলে ৪৭ দ্বারা যদি হস্তাক্ষর হয়ে থাকে তাহলে ৪৭-এর সংশোধনীয় অংশটা কি নিয়ে হবে? হস্তাক্ষরের সাথে ডিজিটাল কি ধরনের আলোচনাটা যায় বলেন? এটা হলো হস্তাক্ষর সম্পর্কে পরিচিত ব্যক্তির অভিমত। তাহলে ৪৭-এর এর কথাটা কি সম্পর্কিত হবে? কোনো কি হবে? পড়তে হবে, সংশোধনীগুলো কিন্তু গুরুত্বপূর্ণ আছে। তাহলে এটা হলো হস্তাক্ষর আর এটা হলো কি ডিজিটাল স্বাক্ষর। কি স্বাক্ষর? ডিজিটাল স্বাক্ষর। এই তো, এই জন্য আমি লেখার অপশনটা খোলা রাখি। আপনাকে ওই দুনিয়া কিচ্ছা কাহিনী করার জন্য আমি অপশন খুলে রাখি না, যে এখন প্রশ্ন করছি উত্তর দিবেন। এর বাইরে যারা উত্তর দিবেন তারা ভুল করবেন, ঠিক আছে? করবেন না এটা। সাক্ষ্য আইনের পুলিশের পদোন্নতি পরীক্ষাটা এমন এক জিনিস, বুঝছেন, কখন পদোন্নতি হবে কখন ফাইল হবে এগুলো নিয়ে চিন্তা করার কোনো সুযোগ নেই। কখন হবে এটা আল্লাহ পাক ভালো জানে। অতএব পদোন্নতি হয়, এই যে একটা ক্লিয়ারেন্স হয়েছে ধরেন, আমরা ১০০% বিশ্বাস করি সবার পদোন্নতি হবে এবং হওয়ার জন্যই ফার্স্টটা করাইছে। আমরা আগে থেকে এরকম একটা অনুমান করছি, গত বছরও বলছি যে যারা ২০২৫ এবং ২৬ পরীক্ষায় অংশগ্রহণ করবে, ২০২৬ সাল এবং ২৭ সাল এই দুইটা বছর পদোন্নতির বছর যাবে। এটা আমরা আগে থেকে একটা ধারণা করছি বা একটা সমীকরণ আছে এরকম। আপনারাও লাকি, এটা এই ফল আপনারাও বুক করবেন আগামী বছর ইনশাল্লাহ। এবং যদি ইন্টারনাল একটা পরীক্ষা হয়ে যায় তাহলে তো এটা আরো সোনাই সোহাগা। এখন প্রশ্ন হলো কখন কি হবে এটা দেখার বিষয় না। মনে করেন যে আপনি ক্লিয়ারেন্স নিছে, আপনার সিরিয়াল নাম্বার কত ধরেন ১০০, ক্লিয়ারেন্স নিছে, পদোন্নতি হওয়ার আগ পর্যন্ত প্রস্তুতি নিতে থাকতে হবে। এই সিস্টেমটা হচ্ছে এরকম। আমি এটা বলতেছি না যে ক্লাসে এসে পদোন্নতি না হওয়া পর্যন্ত এটা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। ইভেন আপনার একটা পদোন্নতি এসআই হয়ে গেছে, ৩ বছর পড়লেন না, সাব ইন্সপেক্টর হবেন, এই ৩ বছর আপনি অনেক দূরে চলে যাবেন। প্রাইভেট পড়ার দরকার নাই ৩ বছর। আপনি কি করবেন, নিজে নিজে মাঝে মাঝে একটু সূচিগুলো দেখবেন, মানে আপনি মনে করবেন যে আমি পড়ার ভিতরে আছি, তাহলে পরবর্তী পদোন্নতির আপনার জন্য একদম কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আর আমাদের এখানে এত সুযোগ পদোন্নতি নেওয়ার এটা, হ্যাঁ, মানে আপনি চাইলেই পদোন্নতি হয়। চাইলেই পরীক্ষার আগে কত লোকে কত কথা বলছে যে হাই হাই এই র্যাঙ্ক সব কেনা বেচা হয়ে যেতে, আমি বলছি যে এইগুলা কথা প্রতি বছর হয়, কিন্তু আসলে বাস্তবতা না এরকম না। পড়াশোনা যারা করবে তারাই পদোন্নতি পাবে, এটাই বাস্তবতা। অতএব শুধুমাত্র একটু আপনার সুপরিকল্পিত যে চিন্তাটা আছে যে আমার পদোন্নতি নিতে হবে লেগে থাকেন। আপনাকে এত ব্রিলিয়ান্ট হওয়ার দরকার নাই, আপনার হাতের লেখাও এত বেশি সুন্দর হওয়ার দরকার নাই, আপনাকে সব আইন একদম ঠাসা মুখস্থ করার দরকার নেই। আমি তো প্রত্যেকটা ক্লাসে আপনাকে শর্ট ভার্সন দিচ্ছি। যদি সংক্ষিপ্ত রূপটাও ধরে রাখতে পারেন আর কিছু লিখিত পরীক্ষায় হলে ঢোকার আগে অংশগ্রহণ করেন, আপনার জন্য পরীক্ষার হল একদম সহজ। ঠিক আছে? শুধু এটা মানে বুঝেন যে আমার পদোন্নতি হবে, আমার দরকার, আর কিচ্ছু লাগবে না আপনার। পরে আফসোস করে লাভ নাই, ওই সিজনাল আফসোস করে কিন্তু লাভ নাই কোনো। সাক্ষ্য আইনের আচ্ছা, সাক্ষ্য আইনের পড়াশোনা করতে হবে, এটার কোনো বিকল্প নাই। পড়াশোনা করলে মন ভালো থাকে। সাক্ষ্য আইনের কত বন্ধু আসছিলাম? 46, 47, 48, ও 47-এর 48 অধিকার ও প্রথার অস্তিত্ব সম্পর্কে অভিমত প্রাসঙ্গিক। 49 প্রচলিত রীতিনীতি মতবাদ ধারণার অভিমত প্রাসঙ্গিক। 50 আত্মীয়তার সম্পর্ক প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 51 ধারা মতামতের হেতু প্রাসঙ্গিক। পরবর্তী ধারা হলো সাক্ষ্য আইনের 52 কি মামলা, দেওয়ানি মামলা কথিত আচরণ প্রমাণ করার জন্য চরিত্র অপ্রাসঙ্গিক। দেওয়ানি মামলায় কথিত আচরণ কি, দর্শক, আচরণ কি, প্রতারক, আচরণ কি মানে কথিত আচরণগুলা কি এরকম এরকম তার উপরে চরিত্রের উপর বলা হইতেছে। আইন বলে আদালত বলে মামলা হলো দেওয়ানি, তার চরিত্র কিরকম এটা এখানে বলে কি লাভ, তাই না?
আপনার দলিল দেখান, আপনি সাক্ষ্য প্রমাণ দেখান। এনে চরিত্র নিয়ে কথা বলে কোনো লাভ নেই। সাক্ষ্য আইনের 52 দ্বারা, সাক্ষ্য আইনের 53 হলো ফৌজদারি মামলায় পূর্বের সৎ চরিত্র প্রাসঙ্গিক বিষয়। হ্যাঁ, পূর্বে সে ভালো মানুষ ছিল, সৎ চরিত্র কি প্রাসঙ্গিক বিষয়। এটার জন্য কোনো রায় লাগবে না। পূর্বের রায় লাগবে? সে যে ভালো চরিত্রের পূর্বের, এটার জন্য কোনো রায় লাগবে? রায় লাগবে না। কিন্তু পূর্বের চরিত্র খারাপ ছিল, এটার জন্য কি লাগবে? খারাপ চরিত্রের সাক্ষ্য হিসেবে পূর্ববর্তী দণ্ডাদেশ প্রাসঙ্গিক, মানে পূর্বের রায় লাগবে। তাহলে আদালত কার পক্ষে? ভালো ব্যক্তির পক্ষে না খারাপ ব্যক্তির পক্ষে? ভালো ব্যক্তির পক্ষে। মানে কেমন বোঝাচ্ছে যে একজন ব্যক্তিকে ভালো বলা হয়েছে, আদালত এমনি মেনে নিছে। খারাপ বলা হয়েছে, নর্মালি কি মানছে? মানে নাই। কি দিয়ে মানছে? সে যে খারাপ, পূর্বে তার বিরুদ্ধে দণ্ডের রায় আছে, তখন কি আদালত এটা মানছে। ধারা কত? সাক্ষ্য 54 ধারা। এরকম বুঝছেন? তাহলে সাক্ষ্য 54 ধারার মূল বিষয় কি? ফৌজদারি মামলা, ওকে। পূর্ববর্তী চরিত্র, ওকে। সৎ চরিত্র, ওকে। সৎ না, অসৎ চরিত্র। প্রাসঙ্গিক না, অপ্রাসঙ্গিক। তাহলে 53 54 সেম কথা, দুইটা কথার পরিবর্তন। 53তেও পূর্ববর্তী, 54তেও পূর্ববর্তী। 53তেও ফৌজদারি, 54তেও ফৌজদারি। 53তে সচ্চরিত্র, 54তে অসৎ চরিত্র। 53তে প্রাসঙ্গিক, 54তে কি অপ্রাসঙ্গিক। তাহলে পূর্বের চরিত্র খারাপ, এটা কি ফৌজদারি মামলায় প্রাসঙ্গিক? না, প্রাসঙ্গিক না। তবে এটা কি কি প্রাসঙ্গিক হওয়া যায়? প্রাসঙ্গিক হতে পারে খারাপ চরিত্র, হতে পারে। ব্যাখ্যার দুইটা, আর একটা হলো ভিতরের কথা থেকে। তাহলে ভিতরের কথাটা কি? হ্যাঁ, হয়ে যায় যদি তার খারাপ চরিত্র, মানে এখানে কোনো উত্তর দিয়ে দেয়, যদি এটা সম্পর্কে কোনো কথা বা সাক্ষ্য দিয়ে দেয়, তাহলে হয়ে যায়। এটা একটা। আর বাকি দুইটা কি? যদি তার মামলার চরিত্রই যদি বিচার্য বিষয় হয়, তখন আরেকটা কি, যদি খারাপ চরিত্রের সাক্ষ্য হিসেবে পূর্বের কোনো দণ্ডের আদেশ থাকে, তখন। এটা আপনাকে পড়তেই হবে কিন্তু এই কথাগুলা। সাক্ষ্য আইনের 55 দ্বারা, দেওয়ানি মামলায় বা ক্ষতিপূরণ নির্ণয়ে চরিত্রের গুরুত্ব। ক্ষতিপূরণ নির্ণয়ে কি? চরিত্রের গুরুত্ব। কোনো ব্যক্তির চরিত্রের উপর কি করা হয়েছে, মানে বাদীর চরিত্রের উপর এমনভাবে কথা বলা হয়েছে। মামলা যদিও বা দেওয়ানি, তাহলে 52 দ্বারাই কি দেওয়ানি মামলার চরিত্রের কথার কোনো মূল্য আছে? মূল্য নাই। কিন্তু 55 দ্বারাই আছে কখন? যদি বাদীর চরিত্র কি দেখানো হয়, এমন চরিত্র দেখানো হয় যে তার টাকা পয়সার জন্য তিনি এই কাজটা করতেছে, মানে ক্ষতিপূরণের জন্য তার চরিত্রের সাথে সম্পর্ক আছে, তাহলে সেটা প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 55 দ্বারা। একটা প্রশ্ন আছে, ইন্সপেক্টরশিপ বিভিন্ন গাইডে এই প্রশ্নটা তৈরি করছে। সাক্ষ্য আইনের কোন কোন বিষয় প্রমাণের প্রয়োজন নাই? কোন কোন বিষয় প্রমাণের প্রয়োজন নাই? এই মর্মে সাক্ষ্য আইনের একটা অধ্যায় আছে। এটা হলো সাক্ষ্য আইনের কত নম্বর অধ্যায়? তৃতীয় অধ্যায়। না, আলী হোসেন ভাই লিখছে 101 থেকে 100। ওইগুলো হচ্ছে প্রমাণ করতে হয়, প্রমাণের দায়িত্ব হলো সাক্ষ্য আইনের সপ্তম অধ্যায় 101 থেকে 114। ওইটা না, এটা হলো তৃতীয় অধ্যায়। প্রাসঙ্গিক 53 54 55, অপ্রাসঙ্গিক 52 54। হ্যাঁ, করতে পারবেন। হুম। বই বন্ধ আছে না? বই বন্ধ। ক্লোজ দ্য বুক। হুম। সহজে নেন, অনেক গুরুত্বপূর্ণ ক্লাস আজকে কিন্তু মনে রাখবেন। সাক্ষ্য আইনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ আলোচনা হবে সাক্ষ্য আইনের চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়ের আলোচনা। 56 57 58 আমি খুব বেশি সময় নিব না। এবং আজকে ক্লাসে দুইটা তিনটা খুবই গুরুত্বপূর্ণ ধারা আছে, যেটা সর্বাধিক পরিমাণ প্রশ্ন হয়েছে 20 সালের পরবর্তী। এটা আমি ক্লাসে পড়াবো এবং আপনাদেরকে, মানে এক এক করে, লাস্টে কেউ ক্লাস থেকে বের হইতে পারবেন না। আপনার বলে বলে যাবেন, একজন একজন করে বলবো, আপনার বলা বলা শেষ হবে, বের হয়ে যাবেন ক্লাস থেকে, ঠিক আছে? রেডি? রাজি তো? এবার আমি প্রশ্ন করবো যে আপনি এই 7টা কথা বলবেন, একটা ধারাতে 7টা উপধারা আছে, এটা বলবেন, বলে বলে বিদায় নিবেন। না বলে বিদায় নিবেন না কেউ। এটা হলো আজকে ক্লাসের নিয়ম। ওকে। তাহলে সাক্ষ্য আইনের 56 57 58। আমি প্রতি বছর ক্লাসে এই যে এভাবে বসে, এই প্রত্যেক বছর নতুন নতুন মুখগুলো আসে। পরের বছর এই লোকগুলাকে আর পায় না, পদোন্নতি নিয়ে চলে যায়। যে আপনাদেরকে এই বছর দেখতেছি, আগামী বছর হয়তো আবার আল্লাহ যদি তৌফিক দেয় নতুন মুখ আসবে, তাই না? কত স্মৃতি প্রতি বছরের, কত রকম।
আগামী বছর এই লোকগুলা যেন না, আমি সবসময় ক্লাসে একটাই বলি যে এই লোকগুলা যেন আগামী বছর আমি আর না দেখি ক্লাসে, আল্লাহ যেন সবাইকে পার করে দেয়। তাই না? সারা বাংলাদেশে এত এত পরীক্ষার্থী, 1500 2000 পদোন্নতি প্রতি বছর দিলে অসুবিধা নাই তো, ক্ষতি নাই, দিতে পারে। অনেক বড় ডিভিশন, অনেক বড় বাহিনী আমাদের। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি আইনের সাক্ষ্য আইনের আমরা যে অধ্যায়টা পড়বো, কত নম্বর অধ্যায়? তৃতীয় অধ্যায়। তাহলে বিচারিক কার্যক্রমে আদালতে সবকিছু প্রমাণ করতে হয়। প্রমাণের দায়িত্ব কখন কার উপর বর্তায়, এর কি কোনো ব্যতিক্রম আছে? এই বছর পদোন্নতি পরীক্ষার প্রশ্ন, তাই না? আচ্ছা, এটা এক সাক্ষ্য আইনের সপ্তম অধ্যায়ের আলোচনা। এখন আমরা যেটা পড়বো, কিছু কিছু বিষয় আদালতে প্রমাণ করার প্রয়োজন নেই। এটা আবার কেন? প্রমাণ করার কেন প্রয়োজন নাই? সাক্ষ্য আইনের 56 ধারায় বলে, ধরেন একজন ব্যক্তি বলতেছে, কি বলতেছে, যে আমি বাংলাদেশ পুলিশে চাকরি করি। আচ্ছা। ঠিক আছে, পরবর্তী পদোন্নতি পরীক্ষার জন্য করতে থাকবেন, অসুবিধা নেই। না, আমি বাংলাদেশ পুলিশে চাকরি করি। কোথায় বলতেছে? ধরেন আদালতেই বলতেছে। তার সাথে কি আছে? সে যেখান থেকে পুলিশ সাক্ষী দিতে যায় না, সাক্ষী দিতে যায়, ইউনিফর্ম পরে গেছে কোর্টে, আইডি কার্ড সাথে আছে, এবং যে ইউনিট থেকে সাক্ষী দিতে আসছে সে কি করছে? একটা কমন সার্টিফিকেট নিয়ে আসছে। তাহলে সে যে পুলিশ অফিসার, এটা কি আর নতুন করে প্রমাণ করার প্রয়োজন আছে আদালতে? আদালতে জেনে ফেলছে সে পুলিশ অফিসার, এটা প্রমাণ করার প্রয়োজন আছে? প্রমাণ করার প্রয়োজন নাই। বলতেছে ঘটনাটা রাত্রে কয়টায় ঘটছে? 12টায়। আচ্ছা, তখন তারিখ কত ছিল? এত তারিখ ছিল। ধরেন তখন চাঁদনি রাত না, তারিখের সাথে মিলে গেছে, মানে অন্ধকার রাত্র। তাহলে অন্ধকার হয়তো আরবি মাসের প্রথম দিক দিয়ে অন্ধকার থাকবে, 15 তারিখ চাঁদনি থাকবে, তাই না? চাঁদের হিসাব জানেন না? মানে 1 তারিখ চাঁদ ছোট হবে, 15 তারিখ পর্যন্ত বড় হইতে থাকবে, আবার 15 তারিখ থেকে কি হবে? কমতে থাকবে আস্তে আস্তে, এরকম। তাহলে ধরেন এটা আরবি মাসের, ধরেন 30 তারিখ ছিল, তাহলে অন্ধকার রাত না? আরবি মাসের 30 তারিখে বা 1 তারিখে এই রাতগুলো অন্ধকার থাকবে, কিন্তু কিন্তু 14 15 তারিখ হইলে আলোকিত থাকবে। বলতেছি না, অন্ধকার ছিল এই জন্য কোনো কিছু দেখা যায় নাই। এখন আদালত কি এই বিষয়টা প্রমাণ করে দেখাবে যে আরবি মাসের 30 তারিখে এখানে অন্ধকার ছিল? দেখাইতে হবে, এটা প্রমাণ করতে হবে আদালতকে। আদালত জানে না যেটা অন্ধকার রাত ছিল? অন্ধকার রাত ছিল। অর্থাৎ আদালত যে বিষয়গুলো জানে, কি জানে? তো বাংলাদেশে যদি এখন ধরেন দিন হয়, তাহলে ইউরোপের কিছু কান্ট্রিতে এখন কি হবে? রাত। এটা আদালতে বলা হচ্ছে। এখন আদালত কি ইউরোপ গবেষক দল পাঠায় বা নিজে গিয়ে প্রমাণ করে দেখবে যে ইউরোপে কি আসলে রাত এখন? দেখতে হয়। তাহলে যেটা চিরন্তন সত্য, যেটা কি চিরন্তন সত্য, যে বিষয়গুলো আদালত জানে, যেটা বিচারকের দৃষ্টিগোচরে আছে, এই বিষয়গুলো প্রমাণ করার কোনো নতুন করে প্রয়োজন আছে? এগুলো প্রমাণ করার প্রয়োজন নাই, কারণ এটা তো আদালত জানেই। এটাই বলতে চাচ্ছি, তাহলে প্রমাণ করার প্রয়োজন নাই কেন এটা? সাক্ষ্য আইনে 56 দ্বারা কেন প্রমাণের প্রয়োজন নয়? মামলার পক্ষগণ সরকারি কর্মচারী এই জন্য, মামলার আসামি পক্ষ অসুস্থ এই জন্য, মামলাটা কম গুরুত্বপূর্ণ এই জন্য, নাকি এই বিষয় সম্পর্কে আদালতের ধারণা বা জ্ঞান আছে এই জন্য? এটা আদালত জানে বা তার জ্ঞান আছে, এই জন্য এটা প্রমাণ করার কি না, প্রয়োজন নাই। এখন ধরেন দণ্ডবিধানের 302 দ্বারা কি আছে? খুনের শাস্তি, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। এখন একজন ব্যক্তি আদালতে সাক্ষ্য দিচ্ছে যে দণ্ডবিধি 302 দ্বারা এই কথা বলা আছে, সাপোজ। এখন আদালত কি 302 দ্বারা বই টই নিয়ে এসে আদালতে বলবে যে না আমরা বিশ্বাস করি না, আইনা দেখান, এরকম? জানে না তারা এটা? তাহলে ফৌজদারি সাক্ষ্য আইনে 56 ধারায় বলতেছে যে বিষয়গুলা একজন বিচারকের ক্ষমতা আছে তার দৃষ্টিগোচরে লইবার মতো যোগ্য, সেই বিষয়গুলা প্রমাণ করার প্রয়োজন নাই, কারণ বিচারক হিসেবে এটা তিনি জানেন এটা। তাহলে যেটা জানে এটা প্রমাণ করার কি নয়, প্রয়োজন নাই। তাহলে আপনি আমার সামনে এসে বলতেছেন, ধরেন আপনি আপনি একজন কি, আপনি বলতেছেন যে আমার উচ্চতা 5 ফুট 6 এর বেশি, আমি দেখে বুঝতেছি যে আপনার উচ্চতা 5 ফুট 8 10 হবে। তাহলে আমাকে আপনি বলতেছেন আপনি 5 ফুট 6 এর বেশি, দেখে বোঝা যাচ্ছে 8 10 আপনি। তাহলে কি বলবে ফিতাই না মাফায় দেখো যে 6 এর বেশি কিনা?
এটা দরকার নাই, মানে আমি বিভিন্নভাবে বলতেছি এই কারণে যেন আপনি বুঝেন। কেন? তাহলে এটা প্রমাণ করার প্রয়োজন নাই, কার প্রয়োজনে? বাদী অবগত আছে এই কারণে, পাবলিক প্রসিকিউটর বুঝে ফেলছে এই কারণে, আসামি পক্ষের প্রয়োজন নাই এই কারণে, নাকি আদালতের বুঝে ফেলছে, আদালতের ধারণা বা অবগত হয়ে গেছে, আদালত অবগত আছে, এই জন্য এটা প্রমাণ করার প্রয়োজন নাই। সাক্ষ্য আইনে কয় ধারা? 56 ধারা। সাক্ষ্য আইনে 57 ধারায় বলতেছে যে বিষয়গুলো আদালতকে জানতে হবে। তাহলে আদালত অবগত হয়ে গেছে কত ধারায়? 56 ধারায়। 57 ধারায় বলছে আদালতকে কোন কোন বিষয়গুলো জানতে হয়। এগুলো আমাদের যারা জুডিশিয়ালি পরীক্ষা দেয় বিচারক হিসেবে, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ ধারা। আমাদের পুলিশ পদোন্নতির জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ধারা না 57 ধারাটা? যদি প্রশ্নও আসে কোন কোন বিষয় প্রমাণের প্রয়োজন নাই, তাহলে 57 ধারা না লিখলেও চলবে। তাহলে আদালতকে কয়েকটা বিষয় জানতে হয়। যদি বলা হয় আপনি পুলিশ অফিসার হিসেবে কি কি বিষয় জানতে হয়, আপনি পুলিশ অফিসার হিসেবে পুলিশের র্যাঙ্ক পদমর্যাদা, কে ইন্সপেক্টর, কে পুলিশ সুপার জানতে হয় না? জানতে হয়। কোনটা মেট্রোর পোশাক, কোনটা র্যাবের পোশাক, কোনটা আপনার এপিবিএন এসপিবিএন এর পোশাক আমরা জানি না? এটা আমাদের জানতে হয় কিন্তু, মানে বাধ্যবাধকতা না, কিন্তু আমাদের কি করতে হয়? জানতে হয়। সেলুট আমাদের কি কিভাবে দিতে হয়? জানতে হয় না? সেলুট কিভাবে দিতে হয়, সাবধান কিভাবে হইতে হয়, এগুলো আমাদের জানতে হয় কিন্তু। ঠিক একজন জজ বা বিচারককেও কিছু কিছু বিষয়কে জানতে হয়। কি জানতে হয়? বাংলাদেশের আইন সম্পর্কে তার জানতে হবে না? নাহলে সে বিচার করবে কিভাবে? বাংলাদেশের আইন সম্পর্কে জানতে হবে। সশস্ত্র বাহিনীর যে যুদ্ধের বিধিবিধান, এই সম্পর্কে আপনি এখানে অনেকগুলো 12-13টা কথা আছে, আপনি এগুলো মুখস্থ করার দরকার নেই। আমি 4-5টা কথা আপনাকে দিয়ে দিচ্ছি, যদি পারেন, যদি প্রশ্ন করে ফেলে তাহলে আপনি নেবেন। তাহলে বাংলাদেশের আইন সম্পর্কে জানতে হয়, সশস্ত্র বাহিনীর যুদ্ধের বিধিবিধান সম্পর্কে জানতে হয়, বাংলাদেশের আইনসভা বা সংসদের কার্যবিবরণী সম্পর্কে কি করতে হয়? জানতে হয়। বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্ক আছে, কোন রাষ্ট্রের সাথে আছে নাই, শত্রুতা আছে, জানতে হয়। বিভিন্ন সরকারের বিভিন্ন দপ্তরে বিভিন্ন কর্মকর্তা বা রাজাদের পদমর্যাদা উপাধি, এই সম্পর্কে জানতে হয়। সময়ের বিভাগ সম্পর্কে জানতে হয়। ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানতে হয়। কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধের শুরু বা যুদ্ধের শেষ কখন হয়েছে, এই বিষয়গুলো সম্পর্কে জানতে হয়। বিদেশি প্রয়োজনে বিভিন্ন আইন সম্পর্কে কি করতে হয়? জানতে হয়। তারপরে কি সম্পর্কে জানতে হয়? পৃথিবীর ভৌগোলিক যে অবস্থান বা বিভাগ, এগুলো সম্পর্কে জানতে হয়। তাহলে আপনি এতগুলো কি মনে রাখতে পারবেন? বলেন। বাংলাদেশের আইন লিখেন, বাংলাদেশের আইন জানতে হয়, কিছু ক্ষেত্রে বিদেশের আইন জানতে হয়, সশস্ত্র বাহিনীর যে যুদ্ধের বিধিবিধান, এগুলা জানতে হয়। তারপরে কি সংসদের যে কার্য বিবরণী আইনসভার, এগুলা জানতে হয়। সময়ের বিভাগ, ভৌগোলিক অবস্থান, তারপরে হচ্ছে গিয়ে আপনার ভূখণ্ড, বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পদ পদবি, বিভিন্ন রাষ্ট্রের সাথে সম্পর্ক শত্রুতা, এই বিষয়গুলো একজন জজকে বা বিচারককে কি করতে হয়? জানতে হয়। যদি জানতে না পারে, যেভাবে হোক তাকে জানতে হবে, না জানলে হবে না, এটা তার বাধ্যতামূলক, এটা তার জন্য কি বাধ্যবাধকতা। এখন আমাদের পুলিশের পদোন্নতি পরীক্ষায় কি এই প্রশ্ন দিবে যে একজন বিচারককে কোন কোন বিষয়গুলো অবশ্যই জানতে হবে? দেওয়া সম্ভব আছে এটা? না। যদি দেয়া দেয় আপনি কি করবেন? বলবেন কোনো ব্যাপার না, আমি জানি কি জানতে হয়, বিচারকের আইন জানতে হয়, তাই না? দেশের নিয়ম কানুন জানতে হয়, সংসদের কার্যবিবরণী জানতে হয়, যুদ্ধের বিধিবিধান জানতে হয়, কোন রাষ্ট্রের সাথে সম্পর্ক আছে না এগুলো জানতে হয়। 4-5টা লিখে নিচে দ্বারা দিয়ে দিবেন কত? 57 ধারা। কত ধারা? 57 ধারা। পারবেন না 4-5টা? বলেন বাংলাদেশের আইন, ক্ষেত্র বিশেষ বিদেশের আইন, যুদ্ধের বিধিবিধান, আইনসভার কার্যবিবরণী, তাই না? বিচার বিভাগীয় কার্যবিবরণী, বিভিন্ন রাষ্ট্রের সাথে বন্ধুত্ব, শত্রুতা, ভৌগোলিক অবস্থান, ভূখণ্ড, সময়ের বিভাগ সমূহ ইত্যাদি সম্পর্কে কি করতে হয়? ধারণা থাকতে হয়, জানতে হয়, জানতে হবে। সাক্ষ্য আইনের 58 ধারা। এটা অনেকেই বলবে যে স্বীকৃতি প্রমাণ করার প্রয়োজন নাই। স্বীকৃতি কি প্রমাণ করার প্রয়োজন আছে? এই বলেন, প্রশ্ন করতেছি, গুরুত্বপূর্ণ। স্বীকৃতি কি প্রমাণের প্রয়োজন আছে? স্বীকৃতির প্রমাণ, কথা বোঝার চেষ্টা করেন। সাক্ষ্য আইন ও পরীক্ষার প্রশ্ন হচ্ছে সাক্ষ্য আইন অনুসারে স্বীকৃতির প্রমাণ সম্পর্কে লিখুন। কি লিখবেন? প্রশ্ন, আপনাদের পরীক্ষা নিচ্ছি আমি আজকে, পরীক্ষার প্রশ্ন আসছে যে স্বীকৃতির প্রমাণ সম্পর্কে লিখুন। কি লিখবেন? লেখেন সবাই এখন। স্বীকৃতির প্রমাণ সম্পর্কে লিখুন। কি লিখবেন? ভেরি গুড রিফাত ভাই। রিফাত ভাইকে অসংখ্য ধন্যবাদ। সাক্ষ্য আইনের 21 ধারা। সাক্ষ্য আইনের 21 ধারা, যে সাক্ষ্য আইনের 21 ধারা যে স্বীকৃতি দেয়
স্বীকৃতিকারী বা তার প্রতিনিধিদের বিরোধী পক্ষ তার বিরুদ্ধে স্বীকৃতি প্রমাণ করতে পারে 21 দ্বারা। তবে স্বীকৃতিকারীর পক্ষ থেকেও তিনটা ক্ষেত্রে প্রমাণ করা যায়: মৃত্যু হলে, দৈহিক মানসিক ব্যাধিগ্রস্ত হলে, স্বীকৃতি হিসেবে প্রাসঙ্গিক না হয়ে অন্যভাবে প্রাসঙ্গিক হলে। তারা নাই নাই কেন বলতেছেন? এই জন্যই বলতেছেন যে বই খুলে রাখছেন। কি করে রাখছেন? বইটা খুলে রাখছেন, এই জন্য বলতেছেন। এটা কোনো কথা বলেন আপনি? আপনি যদি ভালো না লাগে ক্লাস থেকে চুপ করে বের হয়ে যান, ঠিক আছে? বেশি পণ্ডিতে করেন না। কত পণ্ডিত দেখছি কত বছর ধরে। আপনি যদি ভালো না লাগে চুপ করে বের হয়ে যান ক্লাস থেকে, উল্টা পাল্টা লিখবেন না মেসেজ, ঠিক আছে? এইগুলো অতিরিক্ত দৃষ্টতা, বুঝছেন? অতি দৃষ্টতা দেখাবেন না ক্লাসের ভিতরে। নেন। শাক কয়েনের, উনি কি মেসেজটা লিখছে আপনারা দেখছেন? দেখছেন না মেসেজটা? হ্যাঁ, আচ্ছা। শাক কয়েনের উনি আমাকে বলতেছে যে এগুলো বাদ দেন, আপনি অন্য দ্বারা পড়ান। তাহলে আপনিই পড়ান, কোনগুলো পড়াবেন? ফাইজলামি করে। শাক কয়েনের, হুম, সাক্ষ্য আইনের 57 ধারা। আমি কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছিলাম যে স্বীকৃতি প্রমাণ। স্বীকৃতি প্রমাণ না, সব বুঝে ভাই, বুঝেন এমন কোনো কথা বলেন না। যে না বুঝে সে এরকম কথা বলার দুঃসাহস কখনো করতে পারবে না, ঠিক আছে? সাক্ষ্য আইনের, তাহলে আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল কিন্তু, কিসের প্রমাণ? স্বীকৃতির প্রমাণ। কিসের প্রমাণ? স্বীকৃতির প্রমাণ। তাহলে স্বীকৃতির প্রমাণ কিন্তু আপনারা সাক্ষ্য আইনের কত দ্বারা বলতেছিলেন? সাক্ষ্য আইনের 58 দ্বারা, যে প্রমাণ করার প্রয়োজন নাই। তাহলে প্রমাণ করার প্রয়োজনে স্বীকৃতির প্রমাণের দ্বারাই আছে কত দ্বারা? আপনারা যদি একটু পূর্বে যান, আমি যে আপনাদেরকে পড়ায় আসছি, সাক্ষ্য যদি 21 দ্বারা চলে যান, তাহলে সাক্ষ্য 21 দ্বারার ভিতরে যদি আপনি হেডিং এ যান, হেডিং এর আলোচনার বিষয়বস্তুর ভিতরে কি বলা আছে? যে স্বীকৃতির প্রমাণ, যে ব্যক্তি স্বীকার করে বা যার পক্ষ থেকে স্বীকার করা হয় তাহার বিরুদ্ধে স্বীকৃতির প্রমাণ। তাহলে 58 দ্বারার প্রশ্নটা কি? এটা হলো স্বীকৃত বিষয়। কি বিষয়? স্বীকৃতি না, স্বীকৃত বিষয় প্রমাণ করার প্রয়োজন নাই। যেমন মামলার বাদী পক্ষের নাম হলো কি উসমান গনি। মানে বাদী পক্ষ তো বুঝছেন, মানে ভিকটিম। কার বিরুদ্ধে মামলা করছে? নয়নের বিরুদ্ধে। কি মামলা? যে নয়ন তাকে হাত দ্বারা কি করছে, তাকে আঘাত করছে, হাত দ্বারা আঘাত করছে, এটাই মামলা। এখন নয়ন হচ্ছে আসামি, নয়নকে জিজ্ঞাসাবাদ করছে যে আপনি কি আসলে এই কাজ করছেন? নয়ন বলে করছি, এই জন্য কি হয়েছে? হ দিছি, আমি তো আঘাত করছি তাকে। স্বীকার করছে কিনা নয়ন? নয়ন স্বীকার করছে না এটা? এটা হলো স্বীকৃত বিষয়। তাহলে নয়ন যদি স্বীকার করে ফেলছে, আর নতুন করে এটা প্রমাণ করার দরকার আছে? প্রমাণ করার তো দরকার নাই। ইপটিজিং এর মামলা, ছেলেকে জিজ্ঞেস করছে আপনি কি ইপটিজিং করছেন, তাকে সিজ দিছেন? কয়, আমি তো প্রতিদিনই তাকে দেখলে সিজ দেই। তাহলে স্বীকার করে ফেলছে কিনা? তাহলে যে বিষয়গুলো স্বীকার করে ফেলে এটার প্রমাণ করার কোনো প্রয়োজন নাই। তাহলে 21 আর 58 পার্থক্য বুঝছেন? যদি স্বীকৃতির প্রমাণ আসে তাহলে 21 দ্বারা। আর কোন কোন বিষয় প্রমাণের প্রয়োজন নাই? দ্বারা হলো দুইটা। 56 দ্বারা যে বিষয়গুলো আদালত অবগত আছে সেটা প্রমাণের প্রয়োজন নাই। 58 দ্বারা যদি মামলার কোনো পক্ষ কোনো বিষয় স্বীকার করে নেয়, যেটা নর্মালি স্বীকার করার কথা না, সাক্ষ্য প্রমাণের মাধ্যমে প্রমাণ করতে হয়, কিন্তু নর্মালি কি করে ফেলছে? স্বীকার করে ফেলছে। এই স্বীকৃত বিষয় আর কি করতে হবে না? স্বীকৃত বিষয় আর প্রমাণ করার প্রয়োজন নাই। তাহলে দুইটা দ্বারা বুঝছেন 56 এবং 58? 56 এবং 58 বুঝছেন? কোনো স্বীকৃত বিষয় প্রমাণের প্রয়োজন নাই। বুঝেন নাই কে? বুঝছেন? তাহলে সাক্ষ্য আইন অনুসারে কোন কোন বিষয়ে প্রমাণের প্রয়োজন নাই? কয়টা দ্বারা লিখবো? কয়টা দ্বারা হবে? দ্বারা হবে দুইটা। কি কি? আদালত জানে, প্রমাণ করার প্রয়োজন নাই। ধরেন ভাবি এসে আপনার কাছে বলতেছে যে আমি খুব সুন্দর আপনার কাছে। আপনি জানেন না আপনার মিসেস সুন্দর না সুন্দরী কিনা? বলো আমি তো জানি, তুমি বলার কি আছে, আমি তো জানি তুমি সুন্দরী। এটা প্রমাণ করে দেখাইতে হবে না মেকআপ করে সাইজা থাকে?
আসলেই সুন্দরী। আচ্ছা, 58 দ্বারা, 58 দ্বারাই কি, ধরেন আপনার, কি বলতেছে, ধরেন আপনার মিসেস আপনাকে বলতেছে তুমি কি সিগারেট খাও, আপনি বলছেন "হ্যাঁ, আমি তো সিগারেট খাই", স্বীকার করে ফেলছেন। তাহলে কি আর প্রমাণ করে দেখাইতে হবে? মুখের কাছে গিয়ে শ্বাস নিয়ে দেখতে হবে যে সিগারেট খান না না খান? স্বীকার করছেন বউয়ের কাছে "ও, আমি তো সিগারেট খাই"। তাহলে এটার প্রমাণ করে বা আপনার কোনো বন্ধুর কাছে ফোন দিয়ে জিগাইতে হবে না যে আমার হাজবেন্ড কি সিগারেট খাই কিনা। সাক্ষ্য আইনের 58 ধারা, বুঝছেন? তাহলে এই জায়গাটা কোথায়, প্রমাণের জায়গাটা কোথায়? আদালতে। তাহলে সহজ কথা, আদালত জানে প্রমাণের প্রয়োজন নাই, কেউ কোনো কিছু স্বীকারই করে ফেলছে। অর্থাৎ স্বীকার করে ফেলছে মানে কি, স্বীকৃত বিষয়। এটা কিন্তু স্বীকৃতি বলতেছি না, কি বলতেছি, স্বীকৃত বিষয়। স্বীকৃত বিষয়, প্রমাণের প্রয়োজন নাই। দ্বারা হলো 58। পরবর্তী অধ্যায় সাক্ষ্য আইনের চতুর্থ অধ্যায়। কত অধ্যায়? চতুর্থ অধ্যায়। ধারা হলো দুইটা, 59 এবং 60। সাক্ষ্য আইনের 3 ধারায় যে ব্যক্তি আদালতে মৌখিকভাবে সাক্ষ্য দেয় তাকে বলা হয় মৌখিক সাক্ষ্য। ধারা হলো 59। এবং দলিলপত্র পরিদর্শনের মাধ্যমে যে সাক্ষ্য দেয় তাকে বলা হয় কি সাক্ষ্য? দালিলিক সাক্ষ্য। ধারা হলো কত? 3 ধারা। সরি, দুইটাই 3 ধারা। মৌখিক সাক্ষ্যের সংজ্ঞাও 3, দালিলিক সাক্ষ্যের সংজ্ঞাও 3। দুইটা সাক্ষ্যকে একসাথে কি সাক্ষ্য বলা হয়? কি বলা হয়? সাক্ষ্য। ওটার সংজ্ঞাও কত ধারা? 3 ধারা। এখন মৌখিক সাক্ষ্য কি গ্রহণযোগ্যতা আছে? আছে। কত ধারায়? সাক্ষ্য আইন 59 ধারা। তাহলে মৌখিক সাক্ষ্য কখন গ্রহণযোগ্য, এই প্রশ্নের উত্তর কে দিতে পারেন? হাত তুলেন। মৌখিক সাক্ষ্য কখন গ্রহণযোগ্য, এটা স্পষ্ট উত্তর কে পারবেন? পারবেন? শিওর? মৌখিক সাক্ষ্য কখন গ্রহণযোগ্য, দ্বারা বললে হবে না, ব্যাখ্যা দিতে হবে। মানে দ্বারা দেওয়া মানবো না আমি। পারবেন? আচ্ছা ঠিক আছে, নয়ন ভাই আপনি খুব কনফিডেন্টলি হাত তুলছেন, বলেন। আনমিউট করেন ফোন আপনার। হুম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, মৌখিক সাক্ষ্য কখন গ্রহণযোগ্য, এটার একদম স্ট্রেট ফরওয়ার্ড উত্তর দিবেন, কখন গ্রহণযোগ্য? স্যার প্রত্যক্ষ হতে পারে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা স্যার। না, হয় বাকি নাই। স্যার মৌখিক সাক্ষ্য কখন গ্রহণযোগ্য, এটার প্রথম উত্তর এটা না। আর কে বলতে পারবেন? মৌখিক সাক্ষ্য কখন গ্রহণযোগ্য, এটা স্পষ্ট উত্তর কি হবে? আচ্ছা, রুবেল কাজী ভাই হাত তুলছেন, দেখি আপনি কি বলেন। আনমিউট করেন ফোন। মৌখিক, বুঝতে হবে। হ্যাঁ। ম্যাজিস্ট্রেটের সামনে বা আদালতে হাজির না, হয়ে। এই কথা কই পাইছেন? এটা এই আইনে এরকম বলে নাই কোথাও। এরকম না এটা। কে বলতে পারবেন মৌখিক সাক্ষ্য কখন গ্রহণযোগ্য হবে? আলাউদ্দিন ভাই হাত তুলছেন। আচ্ছা, আলাউদ্দিন ভাই ফোন আনমিউট করেন, বলেন। দেখি কারটা হয়, বলেন। সালামু আলাইকুম স্যার। মৌখিক সাক্ষ্য স্যার গ্রহণযোগ্য হওয়ার পূর্ব শর্ত হচ্ছে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হইতে হবে। না, আমি এটা, সাক্ষ্য আইনের 60 আমি ধারা। আমি এটা আমার প্রশ্নটা এটা না, আমি বলছি মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য হওয়ার হলো পূর্ব শর্ত। কিন্তু মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ করা যাবে, এটার প্রথম কথাটা কি? এটার প্রথম কন্ডিশনটা কি, কে বলতে পারবেন? এতগুলো লোক একজনও পারলেন না? আমি তো এগুলো পড়াইছি গভীরে। আর কে? আচ্ছা, সুজন রহমান। দলিলের বিষয়বস্তু ব্যতীত স্যার, ভেরি গুড, ভেরি দলিলের গুড, ভেরি গুড, বিষয়বস্তু ভেরি গুড, ব্যতীত। রাইট, রাইট। মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য হবে যদি এটা দলিলের বিষয়বস্তু ব্যতীত হয়, যেখানে কোনো কি নাই, যেখানে কোনো, দলিলের বিষয়ে। যেখানে কোনো দলিল নাই। এটা হলো প্রথম কথা অনুসারের। তাহলে দলিলের বিষয়বস্তু ব্যতীত মৌখিক সাক্ষ্য, তাহলে মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য কি দলিল যেখানে আছে এখানে, নাকি যেখানে দলিল নাই? হুম, যেখানে দলিল দলিল না। নাই। হ্যাঁ, এখন মিট করেন ফোন। তাহলে এটা হলো প্রথম কথা। দলিলের বিষয়বস্তু ব্যতীত মৌখিক সাক্ষ্য কি প্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য? রাসায়নিক তাহলে এখন আপনার গ্রহণযোগ্য। প্রাসঙ্গিক হবে। দলিলের এখন এই, বিষয়বস্তু ব্যতীত। হ্যাঁ রুবেল ভাই ফোন মিট করেন। এখন এই প্রাসঙ্গিক হওয়ার পূর্ব শর্ত কি? তাহলে গ্রহণযোগ্য হলো দলিল ব্যতীত। এখন এই গ্রহণযোগ্য যে প্রাসঙ্গিক হবে এর পূর্ব শর্ত কি? পূর্ব শর্ত হলো 60 দ্বারা। প্রত্যক্ষ হইতে হবে নিজের চোখে। পঞ্চ ইন্দ্রিয় মনে আছে কয়টা? 5টা। চোখ, চোখ, কান, জিহ্বা, নাক, হাত, স্পর্শ। পারবেন না? নিজের চোখেই দেখতে হবে, নিজের কানে শুনতে হবে, নিজে জিহ্বা দ্বারা স্বাদ নিতে হবে, নিজে নাক দ্বারা গন্ধ নিতে হবে, নিজে হাত দ্বারা কি করতে হবে? স্পর্শ করতে হবে। ঠিক আছে, এই 5টা বিষয়কে পঞ্চ ইন্দ্রিয় বলে। এটা স্পষ্ট ব্যাখ্যা আছে অপরাধ তদন্ত নির্দেশিকায়, এই সাক্ষ্যের এই 59 দ্বারার ব্যাখ্যা। আচ্ছা, তাহলে এই বিষয়গুলা যদি বলতেছেন, আপনি বলতেছেন যে এই জিনিসটা খুব তিতা ছিল, বোঝার চেষ্টা করেন। তিতা ছিল, কি ছিল? তিতো। তাহলে আদালতে এই কথার কোনো মূল্য আছে? যদি বলে তিতা কেমনে জানেন, বলবো আমি শুনছি এটা তিতা অনেক হবে। বলবো আমি নিজে জিহ্বা দ্বারা স্বাদ নিয়ে দেখছি এটা অনেক তিতা ছিল। তাহলে আপনার এই মৌখের কথাটার মূল্য আছে কত দ্বারাই? সাক্ষ্য আইনের 59 দ্বারাই। তাহলে নিজের জিহ্বা দিয়ে দেখছেন, এটা হলো 60।
গ্রহণযোগ্য হলো কত দ্বারাই? 59 দ্বারাই। এখানে অনেক কথা আছে, সাক্ষ্য আইনের 60 দ্বারা দিয়ে এত কথা না নিলেও হয়, মূল পয়েন্টগুলো শুধু বুঝেন। সাক্ষ্য আইনের 60 দ্বারা আরেকটা পয়েন্ট আছে লাস্টের দিকে, খুব গুরুত্বপূর্ণ। এটা কি জানেন? এই পয়েন্টটা হলো মৌখিক, এটা যে প্রশ্ন হয়েছে কিন্তু, মৌখিক সাক্ষ্য যদি দলিল ব্যতীত অপর কোনো বস্তুর অস্তিত্ব সম্পর্কে হয়ে থাকে, সেই ক্ষেত্রে কি পদ্ধতি অবলম্বন করতে হবে? তাহলে মৌখিক সাক্ষ্য দলিল ছাড়া অন্য কোনো বস্তুর অস্তিত্ব সম্পর্কে, যে আমি মৌখিকভাবে সাক্ষ্য দিছি কি, দলিল না, কোনো বস্তুর অস্তিত্ব সম্পর্কে, যে আমি মৌখিকভাবে বলছি যে আমি দেখছিলাম যে ঘটনাস্থলে এরকম একটা কি আছে, ধরেন এটা একটা কোনো একটা বস্তু, যে আমি দেখছি এরকম একটা বস্তু আছে নিজের চোখে, তাহলে এটা কি দলিল? দলিল না, বস্তু। তখন কি করতে হবে? আদালত এই বস্তুটা আদালতে দাখিল করার জন্য কি করবে? নির্দেশ প্রদান করবে। এটা কিন্তু ইন্সপেক্টরশিপও প্রশ্ন হয়েছে একাধিকবার, যে মৌখিক সাক্ষ্য যদি দলিল ব্যতীত অপর কোনো বস্তুর অস্তিত্ব সম্পর্কে হয়, তাহলে এর প্রশ্ন নিয়ে পরীক্ষা নেব কিন্তু আমি, তাহলে কি পদ্ধতি অবলম্বন করতে হবে বলেন? সেই বস্তুটা আদালতে দাখিল করার জন্য আদালত নির্দেশ প্রদান করতে পারবে, যে আপনি যে বলতেছেন কি করেন, এটা আদালতে আনতে হবে, দেখাইতে হবে। সাক্ষ্য আইনের 60 দ্বারা। সাক্ষ্য আইনের কত দ্বারা? 60। তাহলে আমরা তো এগুলোর আলোচনা মোটামুটি আগে করছি, তাই না? 59-60 আলোচনা। তাহলে আপনি সংক্ষেপে কি মনে রাখবেন? 59 ধারার কথা, মৌখিক সাক্ষ্য দ্বারাও ঘটনা প্রমাণ করা যায়। মৌখিক সাক্ষ্য দ্বারাও ঘটনা প্রমাণ করা যায় কি ব্যতীত? এমসিকিউ। মৌখিক সাক্ষ্য দ্বারাও ঘটনা প্রমাণ করা যায় কি ব্যতীত? দলিল ব্যতীত, দলিলের বিষয়বস্তু ব্যতীত। মৌখিক সাক্ষ্য দ্বারা দলিলের বিষয়বস্তু ঘটনা প্রমাণ করার পূর্ব শর্ত কি? এটা অবশ্যই প্রত্যক্ষ হইতে হবে। প্রত্যক্ষ মানে কি? নিজের চোখে দেখা, নিজের কানে শোনা, নিজের হাতে স্পর্শ করা, নিজের নাকে গন্ধ নেওয়া, নিজের জিহ্বা দ্বারা স্বাদ অনুভব করা। তখনই গিয়ে 59 দ্বারা এটা কি হবে? গ্রহণযোগ্য হবে। লাস্টের কথা কি? এখানে বিশেষজ্ঞ ব্যক্তি হইতে পারে, তার নিবন্ধিত, সে মারা গেলে, হারায় গেলে দলিলপত্র হাজির করা যাইতে পারে। এই কথাগুলো প্রশ্নের সময় আমি দিব, আমি এখন দিতে চাচ্ছি না, এই কথাগুলো প্রয়োজনও নাই কষ্ট দেওয়ার আপনাকে। আর লাস্টের কথাটা মনে রাখবেন সাক্ষ্য আইনের, যে মৌখিক সাক্ষ্য যদি দলিল ব্যতীত অপর কোনো বস্তুর অস্তিত্ব সম্পর্কে হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই বস্তু আদালতে পরিদর্শনে হাজির করার জন্য কি করতে পারে? নির্দেশ দিতে পারে। সাক্ষ্য আইনের 60 দ্বারা লাস্ট অংশটা গুরুত্বপূর্ণ। এই ছিল আমাদের কত নম্বর অধ্যায়? চতুর্থ অধ্যায়। দ্বিতীয় অধ্যায় পড়তে অনেক কষ্ট হয়েছে না আমাদের, যে এত বড় অধ্যায়, সেই 5 থেকে কত 55, এখন কিন্তু ছোট ছোট অধ্যায়, ঠিক আছে? এরপরে আবার এখন আমরা অধ্যায়, এই অধ্যায়টা একটু বড় আবার, সাক্ষ্য আইনের চতুর্থ অধ্যায় চলে গেল। তাহলে এখন কিন্তু আমরা 2টা অধ্যায় পড়ে ফেলছি। কত কত অধ্যায়? তৃতীয় অধ্যায়, যে বিষয়গুলো প্রমাণের প্রয়োজন নয়। চতুর্থ অধ্যায় কি সাক্ষ্য? মৌখিক সাক্ষ্য সম্পর্কে, যেটা আমরা আগে পড়ে আসছি। আরেকটা পরবর্তী অধ্যায়, এটা বড় অধ্যায়, পঞ্চম অধ্যায়, দালিলিক সাক্ষ্য সম্পর্কে। কি? দালিলিক সাক্ষ্য সম্পর্কে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি ক্লাসে আছি ভাই, ভাই ক্লাসে এসে কথা বলি। হ্যাঁ, প্রমোশন হয়েছে আপনার? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি আপনাকে ক্লাস শেষে ফোন দিচ্ছি তাহলে। ঠিক আছে, ওকে। কি বলতেছিলাম? কত নম্বর অধ্যায় আমরা পড়বো এখন? পঞ্চম অধ্যায়। সাক্ষ্য আইনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো বলছিলাম, মনে আছে আপনাদের? কোন কোন অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ? সাক্ষ্য আইনের দ্বিতীয় অধ্যায়, সাক্ষ্য আইনের পঞ্চম অধ্যায়, সাক্ষ্য আইনের নবম অধ্যায়, দশম অধ্যায়। এই 4টে অধ্যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ঢুকে পড়ছি কিন্তু, হ্যাঁ, খুব গুরুত্ব সহকারে নিতে হবে এটা। বিশেষ করে এই অধ্যায়ের 61 থেকে সাক্ষ্য আইনের 74। কত? 61 থেকে 74। এই অধ্যায়ের আলোচনা একবার 90-এর ক পর্যন্ত যাবে, কিন্তু 74 পর্যন্তই মূল গুরুত্বপূর্ণ অংশগুলো। সাক্ষ্য আইনের 61 দ্বারা দলিলের বিষয় কয়ভাবে প্রমাণ হয়? দলিলের বিষয় কয়ভাবে প্রমাণ হয়? কয়ভাবে? 2ভাবে। বলতে কষ্ট হচ্ছে? দলিলের বিষয় 2ভাবে প্রমাণ হয়। কিভাবে? ক, লিখিতভাবে, মৌখিকভাবে। বুঝেন? লিখিতভাবে, মৌখিকভাবে। খ, লিখিতভাবে এবং শ্রুতভাবে। গ, শ্রুতভাবে এবং লিখিতভাবে। ঘ, প্রাথমিক সাক্ষ্যের মাধ্যমে এবং মাধ্যমিক সাক্ষ্যের মাধ্যমে। তাহলে উত্তর কি হবে? প্রাথমিক সাক্ষ্য
এবং মাধ্যমিক সাক্ষ্যের মাধ্যমে। তাহলে দলিলের বিষয় দুইভাবে প্রমাণ করা যায়, প্রাথমিক সাক্ষ্য এবং মাধ্যমিক সাক্ষ্যের মাধ্যমে। এটা কত দ্বারা? সাক্ষ্য আর 61 দ্বারা। তাহলে দালিলিক সাক্ষ্যগুলা প্রমাণের দ্বারা কত? 61। কয়টা উপায়ে? দুইটা উপায়ে, প্রাথমিক এবং মাধ্যমিক। তাহলে সাক্ষ্য আইনের 61 দ্বারা দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যায় দুইটা মাধ্যমে, প্রাথমিক সাক্ষ্য এবং মাধ্যমিক। তাহলে প্রাথমিক সাক্ষ্য এবং মাধ্যমিক সাক্ষ্যের সাক্ষ্য আইনের প্রথম কত দ্বারাই পাওয়া যায়? প্রাথমিক সাক্ষ্য এবং মাধ্যমিক সাক্ষ্য শব্দটা সাক্ষ্য আইনে প্রথম কত দ্বারাই পাওয়া যায়? 3 দ্বারাই পাওয়া যায়, 61 দ্বারাই পাওয়া যায়, 62 63 দ্বারাই পাওয়া যায়। তাহলে কি লিখবেন? উত্তর কি হবে? 3 দ্বারাই? 3 দ্বারাই না, প্রাথমিক সাক্ষ্য এবং মাধ্যমিক সাক্ষ্য এই সংজ্ঞাটা প্রথমে, এই শব্দটা প্রথমে সাক্ষ্য আইনের 61 দ্বারাতে পাওয়া যায়। তাহলে 61 দ্বারা শব্দটা ব্যবহার করা হয়েছে। আর এই শব্দ দুইটার ব্যাখ্যা, বিবরণ বা সংজ্ঞা কত দ্বারাই? সাক্ষ্য আইনের 62 দ্বারাই হলো প্রাথমিক সাক্ষ্যের সংজ্ঞা, 63 দ্বারাই হলো মাধ্যমিক সাক্ষ্য দানের সংজ্ঞা। তাহলে সাক্ষ্য আইনের 63 এবং 65 এই দুইটা দ্বারা যদি ভালো বুঝতে পারেন, সাক্ষ্য আইন আপনার জন্য অনেক সহজ হবে ইনশাল্লাহ। আগের কিছু জায়গাও সহজ হবে, পরবর্তী কিছু জায়গায় আপনার জন্য কি হবে? সহজ হবে। এই জন্য এটা একটা ভালো প্রস্তুতি নিতে হবে। যদি 63 দ্বারা ভালো বুঝতে না পারেন, তাহলে 65-তে গিয়ে আপনি কষ্ট পাবেন, কষ্ট হবে এবং এটা ভুলে যাবেন। অতএব 63 এবং 65 আপনাকে গভীর থেকে গভীরভাবে নিতে হবে। তাহলে 62 দ্বারা কিসের সংজ্ঞা? এমসিকিউ, সাক্ষ্য আইনের 62 দ্বারাই কি? দালিলিক সাক্ষ্যের সংজ্ঞা। খ, দালিলিক সাক্ষ্যের প্রাসঙ্গিকতা। গ, প্রাথমিক সাক্ষ্যের সংজ্ঞা। ঘ, মাধ্যমিক সাক্ষ্যের সংজ্ঞা। উত্তর হলো 3 নাম্বারটা, অর্থাৎ প্রাথমিক সাক্ষ্যের সংজ্ঞা। তাহলে প্রাথমিক সাক্ষ্যের উৎপত্তি কোথায় থেকে? খ, শ্রুত সাক্ষ্য থেকে। খ, মৌখিক সাক্ষ্য থেকে। গ, বস্তুগত সাক্ষ্য থেকে। ঘ, দালিলিক সাক্ষ্য থেকে। তাহলে উত্তর কি? দালিলিক সাক্ষ্য থেকে। প্রাথমিক সাক্ষ্য বলতে দলিলের কোন অবস্থাকে বোঝাবে? দলিলের কোনো জাবেদা নকলকে বোঝাবে? দলিলের কোনো ফটোকপিকে বোঝাবে? কোনো দলিল হারিয়ে যাওয়া হলে সেই হারিয়ে যাওয়া অংশটাকে বোঝাবে, নাকি সংশ্লিষ্ট মূল দলিলটাকে বোঝাবে? সংশ্লিষ্ট আসল দলিলটাকে, মূল দলিলটাকে কি বলা হয়? প্রাথমিক সাক্ষ্য বলা হয়, যেটাকে ইংরেজিতে বলা হয় কি? প্রাইমারি এভিডেন্স। কি বলা হয়? প্রাইমারি এভিডেন্স। এই কথাগুলো আরেকটা প্রশ্নের ক্ষেত্রে গিয়ে লাগবে, সাক্ষ্য কাকে বলে, সাক্ষ্য কত প্রকার ও কি কি? তাহলে সাক্ষ্য দুই প্রকার, মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য। দালিলিক সাক্ষ্য আবার দুই প্রকার, প্রাথমিক সাক্ষ্য, মাধ্যমিক সাক্ষ্য। এগুলো কিন্তু ভাঙতে হবে যদি সাক্ষ্যের সংজ্ঞা আসে। তারপরে লাস্টে ব্যাখ্যা দিবেন, এহের বাইরেও এক সাক্ষ্য আছে, যেটার নাম কি সাক্ষ্য? বস্তুগত সাক্ষ্য। কি সাক্ষ্য? বস্তুগত সাক্ষ্য। এটা আলাদা লাস্টে নিচে কি করবেন? একটা ব্যাখ্যা বা নোট দিয়ে দিবেন। ঠিক আছে, ব্যাখ্যা বা নোট দিবেন। যারা যারাই বা আমি যারা ফার্স্ট হয়েছে সেকেন্ড, এদের সাথে কথা বলছি, আপনি কি করছেন? আমি এই কথাগুলো আপনার শতবার বলছি যে ক্রাইম সিন কাকে বলে, ক্রাইম সিন কাকে বলে, ক্রাইম সিন কত প্রকার ও কি কি। প্রশ্ন হয়েছে না কনস্টেবল থেকে এসআই পদে? এগুলো আমাদের ক্লাস ছাড়া বাইরে স্টুডেন্টদের ক্ষেত্রে এগুলো কল্পনাও করে না সাধারণত। আমি অন্যভাবে বলতেছি না কথাগুলা, কারণ গত 3 বছর যাবত অপরাধ তদন্ত নির্দেশিকার প্রথম দিক দিয়ে 10টা 11টা 12টা অধ্যায় আমি বারবার ক্লাসে এগুলা পড়াই। তো বলছি কি লিখছেন? বলছে স্যার ক্রাইম সিনের সংজ্ঞা লিখছি, ক্রাইম সিনের প্রকারভেদ। মানে আমি ক্লাসে বলতে বলতে ওদের মুখস্থ হয়েছে এগুলো। কি ক্রাইম সিন? 3 প্রকার। কি? প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। ঘটনাস্থলের ভিতরে মানে ক্রাইম সিন মানে কি? অপরাধের যে চিহ্ন বা দৃশ্য যেগুলো আছে, তাই না? তাহলে 3টা ভাগে বিভক্ত। একদম ঘটনাস্থল থেকে যেগুলো পাওয়া যায় এগুলো হলো প্রাইমারি ক্রাইম সিন। 1 কিলোমিটার দূরে যেটা পাওয়া যাবে সেকেন্ডারি ক্রাইম সিন। এবং 2.5 কিলোমিটারের ভিতরে বা দূরে যেটা পাওয়া যাবে এটাকে বলে টারশিয়ারি ক্রাইম সিন। বলে স্যার আপনি যেভাবে বলছেন এইভাবে লিখে উদাহরণ দিছে, তাহলে নাম্বার নাতে যাবে কোথায় বলেন? যে কিছু প্রশ্ন ফোকাস করবে আপনাকে পরীক্ষার হলে, কিছু প্রশ্ন, ঠিক আছে, আপনাকে মানে দেখবে যে এই কথাগুলো কিভাবে সে লিখতেছে। এর আগের বছর সাইবার ক্রাইম বলতে কি বুঝেন, সাইবার ক্রাইমের বৈশিষ্ট্য কি, এর মোটিভ কি। আমি 100% বিশ্বাস করি এটা, যে আমাদের ক্লাসের স্টুডেন্ট যারা মানে মিক্স বাইরের লোকজন এইগুলোর উত্তর দিতেই পারে নাই। কেন? কারণ অপরাধ তদন্ত নির্দেশিকার এই আলোচনা লড়া, এই প্রচলনটা আমাদের এখান থেকে শুরু হয়েছে। এখন আস্তে আস্তে হয়তো অন্য জায়গায় যাবে, কিন্তু অপরাধ তদন্ত নির্দেশিকা না পড়ে কোনো একজন পরীক্ষার্থী পদোন্নতি পরীক্ষার হলে ঢোকাটা একটা বোকামি ছাড়া আর কিছুই না।
এখন আবার বলবেন যে তদন্ত নির্দেশিকাটা দেন, আমি পিডিএফ দিয়ে দিব, সময় হোক। এখন আপনার তদন্ত নির্দেশিকা পড়ার কি হয় নাই, সময় হয় নাই। নির্দিষ্ট সময়ে আমি আপনাকে পিডিএফ দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটা আপনি যদি কিনতে নাও পারেন সমস্যা নাই, পিডিএফটা প্রিন্ট করে নেবেন। এরকম আরো কিছু। এখন আবার অনেকেই বলতেছেন যে কি বই কিনবো। তো আপনার যতটুকু এখন পড়ার দরকার আমি কিন্তু আপনাকে, আমি নোট হ্যান্ড নোট দিয়ে দিচ্ছি, আপাতত দিচ্ছি না। আপনার পড়া হচ্ছে এইটা, আর আপনি এখান থেকে কি হ্যান্ড নোট তৈরি করছেন এইটা। বই পড়ার মতো যখন সময় আসবে, বিভিন্ন গাইড বই পড়ার যখন সময় আসবে তখন আমরাই বলবো। এখন মূল বই এবং আমরা যে হ্যান্ড নোটটা দিচ্ছি বা আপনি যারা তৈরি করতেছেন এগুলাই পড়বেন। এর বাইরে পড়ার মতো আপনার কোনো কিছু সময় এখনো হয় নাই, মানে যদি আমাদের নিয়মগুলো মানেন আর কি। আর বাকিটা আপনার ইচ্ছা। আর এখন থেকে গাইড বই খুলে প্রশ্ন পড়া শুরু করলে এটা খুব একটা বেশি ভালো হবে না আপনার জন্য। সাক্ষ্য আইনের ৬২ দ্বারা প্রাথমিক সাক্ষ্যের সংজ্ঞা। প্রাথমিক সাক্ষ্যের দুইটা ব্যাখ্যা আছে, এগুলো প্রশ্ন পড়ানোর সময় পড়লেও হবে, আমি এটা লম্বা আলোচনা করব না। এই দুইটা ব্যাখ্যা যদি আপনার একান্ত আগ্রহ থাকে তাহলে ৬২ দ্বারার দুইটা ব্যাখ্যাই কিন্তু মোটামুটি প্রশ্নমুখী। যদি অতি সংক্ষেপে আপনি নিতে পারেন নিয়ে নেন। তাহলে ৬২ দ্বারায় প্রাথমিক সাক্ষ্যের কি সংজ্ঞা। তাহলে প্রাথমিক সাক্ষ্যের জন্য কয়টা ব্যাখ্যা আছে? দুইটা ব্যাখ্যা আছে। যদি ব্যাখ্যাগুলো নিতে পারেন ভালো, নিতে না পারলেও খুব একটা প্রভাব পড়বে না। তবে যারা এএসসি থেকে সাব ইন্সপেক্টর পরীক্ষা দিবেন তারা এই দুইটা ব্যাখ্যা একটু আংশিকভাবে নিয়ে নেন। আমি 2 মিনিটে শেষ করে দিব এই দুইটা ব্যাখ্যা। রেডি? তাহলে ৬২ দ্বারা প্রাথমিক সাক্ষ্যের সংজ্ঞা বুঝছি। অর্থাৎ প্রাথমিক সাক্ষ্য বলতে এমন দলিলকে বোঝাবে যে দলিলের মূল যে বিষয়টা, অর্থাৎ প্রাথমিক সাক্ষ্য মানে মূল দলিলটাই বা সংশ্লিষ্ট দলিলটাই আদালতে পরিদর্শনের জন্য দাখিল করছেন। তাহলে কি, ধরেন আমাদের প্রশ্ন আসছে যে যে আপনার সাক্ষ্য আইনের ৩২-১ ধারায় কি আছে এই সম্পর্কে সাক্ষ্য আইনের বইটা দরকার। তোরা ধরেন এটা সাক্ষ্য আইনের ভাষ্য, মূল বই, তাই না, ভাষ্যটা। তাহলে এইটাই আমি সরাসরি আদালতে কি করলাম, হাজির করলাম। তাহলে আদালতে পরিদর্শন করার জন্য আমি মূল দলিলটাই দাখিল করলাম, এটা কি প্রাথমিক সাক্ষ্য। এখন আমি এটা থেকে ৩২ ধারার ১ নম্বর পৃষ্ঠাটা আমি ফটোকপি করে নিয়ে আদালতে দিলাম, এটা কি সাক্ষ্য? এটা মাধ্যমিক সাক্ষ্য। তাহলে আদালতে পরিদর্শনের জন্য যে আসল দলিলটা, মূল দলিলটাই যদি হাজির করেন সেটার নাম কি সাক্ষ্য? সেটার নাম প্রাথমিক সাক্ষ্য। এখন দুইটা ব্যাখ্যা। প্রথম ব্যাখ্যায় বলতেছে কোন দলিল যখন কতিপয় খণ্ডে সম্পাদিত হয়, কয়টা খণ্ডে? কতিপয় খণ্ডে। ধরেন আপনি একটা কোরআনের তাফসির, বড় বড় তাফসির যারা আছেন তারা আপনার ৩০ পারার ৩০টা খণ্ডে তাফসির করছে, তাই না? যারা তাফসিরের মানে কোরআন শরীফের তাফসির যারা কিনেন খণ্ড অনুসারে, বা বিভিন্ন সহিহ হাদিসগুলা বিভিন্ন খণ্ড, এগুলোর বিভাজন আছে, এগুলো শানে নজুল হিসেবে বিভিন্ন খণ্ডে বিভক্ত। তাহলে এরকম খণ্ডে হিসেবে কি হইতে পারে? তাহলে একটা, যে কোনো একটা দলিল অনেকগুলা খণ্ডে সম্পাদিত হয়েছে, তাহলে প্রত্যেক খণ্ড এই দলিলের কি সাক্ষ্য? প্রাথমিক সাক্ষ্য। যেমন আমি আরো সহজ আপনি কি বুঝাই। যেমন আমাদের আমাদের যে পুলিশ হ্যান্ডবুকটা, ধরেন বা গাজী শামসুর রহমান স্যারের বইটা পড়ি, এর মধ্যে কি কি আছে? ফৌজদারি কার্যবিধি আইন আছে, সাক্ষ্য আইন আছে, দণ্ডবিধি আইন আছে। ধরেন পুরো হ্যান্ডবুকটাই একটা খণ্ডে না করে এটা 5টা খণ্ডে ভাগ করলো। কয়টা খণ্ডে? 5টা খণ্ড। তাহলে এই 5টা খণ্ড কি একটা খণ্ডের আর একটা খণ্ডের মাধ্যমিক সাক্ষ্য, নাকি পুরাটাই এই হ্যান্ডবুকের মূল প্রাথমিক সাক্ষ্য? এই যদি কোনো একটা দলিল কতিপয় খণ্ডে বিভক্ত হয় তাহলে প্রত্যেকটা খণ্ডই কি সাক্ষ্য? এটা প্রাথমিক সাক্ষ্য। এটা একটাও কিন্তু একটার জন্য কি নয়। 1 মিনিট, অফিসিয়াল ফোন আসছে আমার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলো। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, ওকে। আমাকে 2 মিনিট সময় দিতে হবে প্লিজ, আমার ডিস্টার্ব ফোন করছে। আপনারা এই বিষয়গুলো একটু করেন, রিভিশন দেন নিজেরা, হ্যাঁ।
আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, আমি স্টিমলেস হব। আচ্ছা, সাক্ষ্য আইনের কত ধারায় ছিলাম আমরা? 62 ধারা। তাহলে যদি কোনো দলিল অনেকগুলা খণ্ডে বিভক্ত হয়, প্রত্যেকটা খণ্ড এই দলিলের কি সাক্ষ্য? এমসিকিউ প্রশ্ন ইতিমধ্যে হয়ে গেছে এসএ থেকে এসআই পদে। যদি কোনো দলিল কতিপয় খণ্ডে বিভক্ত হয়, তাহলে প্রত্যেকটা খণ্ড মূল দলিলের প্রাথমিক সাক্ষ্য নাকি মাধ্যমিক সাক্ষ্য? উত্তর দেন, কি সাক্ষ্য? তাহলে অনেকগুলা খণ্ডেও যদি বিভক্ত হয়ে থাকে, তাহলে এই প্রত্যেকটা খণ্ডই কি হবে? মূল দলিলের প্রাথমিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। ঠিক আছে, এটা লিখিত প্রশ্ন হতে পারে, এমসিকিউ প্রশ্ন হতে পারে। এটা কয় নাম্বার ব্যাখ্যা? 1 নাম্বার ব্যাখ্যা। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? বলেন হচ্ছে। 2 নাম্বার ব্যাখ্যা। 2 নাম্বার ব্যাখ্যা হলো, তাহলে প্রথম দলিল, প্রথমটা কি? একটা দলিল বিভিন্ন খণ্ডে বিভক্ত। 2 নম্বরটা আরো সহজ, যে ক্ষেত্রে একাধিক দলিল সমপদ্ধতিতে প্রস্তুত হয়, যে ক্ষেত্রে একাধিক দলিল সমপদ্ধতিতে কি হয়? প্রস্তুত হয়। যেমন আমি আপনাকে দেখাই, ধরেন এই যে এটা একটা, এটা চিনেন আপনারা অনেকে, দেখলে চিনতে পারছেন হয়তো। আচ্ছা, এটা ধরেন একসাথে আমি 10,000 প্রিন্ট করলাম সাপোজ। তাহলে প্রেসে একসাথে যদি 10,000 কপি বের হয়, তাহলে এইটা কি প্রেসের ভিতরে যখন কাগজগুলো প্রিন্ট, আপনারা দেখছেন না কিভাবে প্রিন্ট হয় ছাপাখানায়? তাহলে 10,000 প্রিন্ট হওয়ার পরে 10,000 বই বান্ডিং করা হইলো একসাথে। তাহলে এই 10,000 বই কি প্রথমটার জন্য বাকিগুলা কি মাধ্যমিক সাক্ষ্য, না সবগুলাই মূল দলিল? কি দলিল হবে বলেন? তাহলে সাক্ষ্য আইনের 62 ধারার 2 নম্বর ব্যাখ্যা বলতেছে, যে ক্ষেত্রে একাধিক দলিল একই পদ্ধতিতে প্রস্তুত হয়, এর প্রত্যেকটি অন্যগুলো বিষয়বস্তু সম্পর্কে প্রাথমিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। কি সাক্ষ্য হিসেবে গণ্য হবে? প্রাথমিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। এখন যদি মনে করেন এগুলোর অনেক ব্যাখ্যা, তাহলে আমার এই যে আমার হাতে যে বইটা আছে, ধরুন 10,000 বইয়ের এটা একটা কপি, এটা কি সাক্ষ্য? প্রাথমিক সাক্ষ্য। এখন ধরেন এটার জন্য আমার কাছে এটার আরেকটা কপি ধরেন আমার কাছে আছে, ধরেন এটা আমার কাছে, এটা আগের, এটা 23 সালেরটা, ধরেন একসাথেই করা হয়েছে। তাহলে এটা কি সাক্ষ্য? ধরেন একসাথেই করা হয়েছে, এটাও প্রাথমিক সাক্ষ্য, এটাও 10,000 কপি কি সাক্ষ্য? প্রাথমিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। তাহলে এটার আরো ব্যাখ্যা আছে কিন্তু আবার। তাহলে প্রাথমিক সাক্ষ্য কখন মাধ্যমিক সাক্ষ্য হয়, এটা আবার আরো ব্যাখ্যা। এই দিকে যাইতে গেলে আপনার আরো প্যাচ লাগবে। আপাতত এতটুকু নেন। তাহলে সাক্ষ্যের 62 ধারা প্রথম ব্যাখ্যা, যদি কোনো দলিল অনেকগুলা খণ্ডে বিভক্ত হয়, প্রত্যেকটা খণ্ডই কি সাক্ষ্য? প্রাথমিক সাক্ষ্য। 2 নাম্বার, কতি যদি কোনো দলিল অনেকগুলা দলিল একটা বিষয়ের দলিল একই পদ্ধতিতে, কি পদ্ধতিতে? সমপদ্ধতিতে, যে ক্ষেত্রে একাধিক দলিল সমপদ্ধতিতে প্রস্তুত হয়, প্রত্যেকটাই কি সাক্ষ্য? প্রাথমিক সাক্ষ্য। পারবেন 2টা কথা বলতে? প্রথম কথা কি? প্রথমটা কি? যেগুলা বিভিন্ন খণ্ডে বিভক্ত করছে, একটা দলিল বিভিন্ন খণ্ডে বিভক্ত হয়েছে, সেগুলা কি? ওই দলিলের প্রাথমিক সাক্ষ্য। একই দলিল বা একাধিক দলিল সমপদ্ধতিতে প্রস্তুত হয়েছে, সব কয়টাই প্রাথমিক সাক্ষ্য। এসএ থেকে এসআই পদে এটা হাইড করার কোনো সুযোগ নাই। তাহলে বলেন আবার 62 ধারার 2টা ব্যাখ্যা। প্রথম ব্যাখ্যা, যদি কোনো দলিল কতিপয় খণ্ডে বিভক্ত হয়, প্রত্যেকটা খণ্ডই প্রাথমিক সাক্ষ্য। একাধিক দলিল যদি সমপদ্ধতিতে প্রস্তুত হয়, প্রত্যেকটাই প্রাথমিক সাক্ষ্য। বুঝছেন? নিতে হবে এগুলো প্রশ্ন হওয়ার মতো জায়গা। এখন আসেন সাক্ষ্য আইনের 63 ধারা। কি সাক্ষ্য বলে এটাকে? মাধ্যমিক সাক্ষ্য বলে। কি সাক্ষ্য? মাধ্যমিক সাক্ষ্য। তাহলে মাধ্যমিক সাক্ষ্যের মানে কি? মাধ্যমিক সাক্ষ্য মানে কি? এটা কি প্রাথমিক সাক্ষ্যের মতোই, নাকি একটু ব্যতিক্রম? একটু ব্যতিক্রম। তাহলে মাধ্যমিক এমসিকিউ প্রশ্ন, নিম্নের কোনটা সঠিক? মাধ্যমিক সাক্ষ্য থেকে প্রাথমিক সাক্ষ্যের আবিষ্কার বা উদ্ভব, নাকি প্রাথমিক সাক্ষ্য থেকে মাধ্যমিক সাক্ষ্যের উদ্ভব, নাকি দুইটাই সঠিক? তাহলে প্রাথমিক সাক্ষ্য থেকে মাধ্যমিক সাক্ষ্যের কি আবির্ভাব বা উৎপত্তি। ওকে, তাহলে প্রাথমিক সাক্ষ্য থেকে মাধ্যমিক সাক্ষ্য কয়টি উপায় হতে পারে? এমসিকিউ, প্রাথমিক সাক্ষ্য থেকে কয়টি উপায়ে মাধ্যমিক সাক্ষ্য হতে পারে? কি লিখবেন ওসমান গনি ভাই? প্রাথমিক সাক্ষ্য থেকে মাধ্যমিক সাক্ষ্য কয়টি উপায়ে হতে পারে? 2টি, 3টি, 5টি, 7টি? কি লিখবেন? 5টি। সাক্ষ্য আইনে 63 ধারায় 5টা রূপ আছে। প্রাথমিক সাক্ষ্য থেকে ভেঙে ভেঙে 5টা রূপ করা হয়েছে।
এই 5টা রূপ হলো কি সাক্ষ্য? মাধ্যমিক সাক্ষ্য। এখন আদালতে বিচারিক কার্যক্রমে কোনটা বেশি গুরুত্বপূর্ণ হবে, প্রাথমিক সাক্ষ্য নাকি মাধ্যমিক সাক্ষ্য? প্রাথমিক সাক্ষ্য। কোন সাক্ষ্য? প্রাথমিক সাক্ষ্য। এখন সব সময় কি প্রাথমিক সাক্ষ্য পাওয়া যায়? কিছু কিছু ক্ষেত্রে হতে পারে না, যে মূল দলিল নাই, হারায় গেছে, নষ্ট হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। তখন কোন সাক্ষ্য কাজে লাগে? মাধ্যমিক সাক্ষ্যের দ্বারাও কাজ চালানো যায়। আচ্ছা, এরকমই আমরা আলোচনা আসতেছি একটু পরে। তাহলে 65-63 দ্বারা আমরা কি পড়ব? দালিলিক সাক্ষ্যের সংজ্ঞা, প্রাথমিক সাক্ষ্যের সংজ্ঞা নাকি মাধ্যমিক সাক্ষ্যের সংজ্ঞা? উত্তর হলো মাধ্যমিক সাক্ষ্যের সংজ্ঞা। 63 দ্বারাই মাধ্যমিক সাক্ষ্য কয়টি উপায়ের কথা বলা আছে? বলেন। 5টি উপায়ের কথা বলা আছে। যদি 63 দ্বারার 5টি উপায় বুঝতে পারেন, তাহলে 65 দ্বারা যেটা গুরুত্বপূর্ণ দ্বারা, এটা আপনার জন্য খুব সহজ হবে। তাহলে 1 নাম্বার, অতঃপর বর্ণিত বিধান অনুসারে কোনো দলিলের জাবেদা নকল। তাহলে জাবেদা নকল মানে কি বুঝেন? জাবেদা নকল কি? কোনো দলিলের কোনো সত্যায়িত অনুলিপি, যেটা এটাকে বলা হয় কি? জাবেদা নকল। কোনো দলিলের কোনো সত্যায়িত কোনো অনুলিপি বা কোনো অংশকে কি বলা হয়? জাবেদা নকল বলা হয়। এগুলো পরবর্তী ভাষ্যতে আসতেছে, জাবেদা নকলের সংজ্ঞা সব সহ। তাহলে সাক্ষ্য আইনের কোনো দলিলের অতঃপর বর্ণিত বিধান অনুসারে কোনো দলিলের জাবেদা নকল। যেমন আপনি একটা অফিসে একটা চিঠি প্রস্তুত করছেন, তাহলে এটার একটা কপি সত্যায়ন করে অন্য এক জায়গায় প্রেরণ করছেন, তাহলে এটা সত্যায়িত একটা অনুলিপি না? তাহলে দলিলের সত্যায়িত মানে সত্যায়ন করে আরেক জায়গায় পাঠাইলেন, একটা কপি দিলেন, অনুলিপি কাউকে দিলেন, এটা কি? এটা হলো দলিলের জাবেদা নকল। তাহলে দলিলের জাবেদা নকল কি হবে? মূল দলিল হবে, প্রাথমিক সাক্ষ্য হবে, নাকি মাধ্যমিক সাক্ষ্য হবে? বলেন। দলিলের জাবেদা নকল কি সাক্ষ্য? উত্তর হলো মাধ্যমিক সাক্ষ্য। নাম্বার 1। আমি পরে আরো সহজ করে দিব। তাহলে 1 নাম্বার, মূল দলিলের কোনো জাবেদা নকল, এটা হলো মাধ্যমিক সাক্ষ্য। 2 নাম্বার, মূল দলিল থেকে বিশেষ বা যান্ত্রিক উপায়ে প্রস্তুতকৃত কোনো নকল, যে ক্ষেত্রে দলিলের নির্ভুলতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায় অথবা মূল দলিলের সাথে মিলাইয়া নেওয়া যায়। তাহলে এত কথা আপনি মুখস্থ করাইতে আমি বলতেছি না। তাহলে মূল দলিল থেকে কি উপায়ে? বিশেষ উপায়ে, যান্ত্রিক উপায়ে প্রস্তুতকৃত কোনো নকল। ধরেন আমার কাছে এই যে একটা দলিল আছে, ধরেন এটা গেজেট, এটা মূল দলিল। এখন আমি এটা যান্ত্রিক উপায়ে, এটা ফটোকপি মেশিনে বসাইলাম, চাপ দিলাম স্টার্ট বাটনে, এক কপি লিখলাম, প্রিন্ট হয়ে গেল। এই যে আমি গেজেট থেকে যে একটা কপি করলাম যান্ত্রিক উপায়ে, আর একটা হয়েছে না এরকম সেম? হয়েছে। এটা কি সাক্ষ্য? এটা কি দলিল? এটা মাধ্যমিক সাক্ষ্য। কি সাক্ষ্য? মাধ্যমিক সাক্ষ্য। এইখানে আপনার এখানে অফিসে বসাইছেন ফ্যাক্স মেশিনে, এখান থেকে ক্লিক করছেন, ক্লিক করার পরে চলে গেছে কোথায়? নেত্রকোনা। হ্যাঁ ফরিদ, কথা হয়েছে ডি স্যারের সাথে, হ্যাঁ কথা হয়েছে ভাইয়া, কথা হয়েছে। ঠিক আছে। এটা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা তোমার আসলে কালকে শেয়ার করবো সাক্ষাতে, ঠিক আছে? কালকে বলি, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা আমি ক্লাসে। আচ্ছা ক্লাসে ভাইয়া, ক্লাসে, ঠিক আছে, ওকে। হুম। তাহলে ফ্যাক্স করছেন না, ফ্যাক্স, এইখানের কাগজটা ক্লিক করে দিয়ে দিয়েছেন, চলে গেছে নেত্রকোনা, এই কাগজটাই গেছে না? এইটাই গেছে, কিন্তু এইটা না, এটার একটা কি অংশ চলে গেছে ফ্যাক্সে। তাহলে এটা কি সাক্ষ্য? মাধ্যমিক সাক্ষ্য। কি সাক্ষ্যটা? মাধ্যমিক। তাহলে প্রথমটা কি? দলিলের জাবেদা নকল। 2 নাম্বার, এভাবে পড়বেন, মূল দলিল থেকে কি উপায়ে? যান্ত্রিক উপায়ে প্রস্তুতকৃত কোনো নকল। মূল দলিল থেকে যান্ত্রিক উপায়ে প্রস্তুতকৃত কোনো নকল, যেটা দলিলের নির্ভুলতা সম্পর্কে কি হওয়া যায়? নিশ্চিত হওয়া যায়। তাহলে এখান থেকে যে কপিটা প্রিন্ট করে ফ্যাক্স করছেন, নেত্রকোনা কি অন্য লেখা যাবে না এই লেখাটাই যাবে? লেখাটা কিন্তু এরকমই যাবে, এবং এটার সাথে মিলায় দেখা যাবে, এবং সঠিকই হবে। আপনি যদি এই পৃষ্ঠাটা ফটোকপি করেন, এর লেখা আছে বাংলাদেশ গেজেট, ফটোকপির ভিতরে কি অন্য কিছু আসবে? বাংলাদেশ গেজেটই আসবে। তাহলে নির্ভুলতা নিশ্চিত হইতে হবে, এবং এটার সাথে মিলায় কি করা যাবে? দেখা যাবে। তখন এটা কি হবে? মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। 2টা। 3 নাম্বারটা সেম 2 নাম্বারের মতোই, আমি কিন্তু বলাবো এগুলো আপনাদেরকে। 3 নাম্বারটা কি? এটাও মূল দলিল থেকে প্রস্তুত। মূল দলিল থেকে প্রস্তুত, যারা মূল দলিলের সাথে মিলাইয়া নেওয়া কোনো কি নকল। কিরকম হইতে পারে? ধরেন আপনি এটা দেখে দেখে আপনি আরেকটা লিখে ফেললেন, তাহলে কি মূল দলিল দেখে প্রস্তুত করছেন না? আবার ওটার সাথে কি করবেন, মিলায় দেখবেন যে এখানে লেখা আছে আলী হোসেন, আর লেখা আছে শেখ রাসেল, দেখে দেখে আপনি এটাই লিখছেন, এটা দেখা দেখি। অথবা এটা থেকে একটা কি করছেন, এখানে একটা কাগজের ভিতরে লেখা আছে
কি ধরেন 10টা সংখ্যা লেখা আছে, আপনি ছবি তুলে ফেলাইছেন একটা, কি করছেন? ছবি তুলে ফেলাইছেন। তাহলে এটা কোথা থেকে করছেন? মূল দলিল থেকে না? তাহলে মূল দলিল থেকে কোনো প্রস্তুতকৃত কোনো নকল, মূল দলিল থেকে নেওয়া হয়েছে কোনো নকল, যেটা মূল দলিলের সাথে কি করা যায়, মিলাইয়া মিলাইয়া কি করা যায়, দেখা যায়। তিনটা। 4 নাম্বারটা আপনাদের কাছে একটু কষ্ট হবে, কিন্তু 4 নাম্বারটা সবচেয়ে সহজ। তাহলে এই প্রথম তিনটা বলেন। 1 নাম্বার কি? আপনারা যারা এখন পর্যন্ত ক্লাসে আছেন কেউ বের হবেন না, কারণ পরবর্তী যে 65 ধারাটা আসতেছে এটা কিন্তু প্রচুর প্রশ্নমুখী। এটা না পড়ে যাবেন না আজকে। প্রয়োজনে 5 মিনিট রেস্ট করে আসেন, কিন্তু ওই ধারাটা নিয়ে যায়, কিন্তু ক্লাসে নিতে না পারলে পরে কিন্তু রেকর্ড শুনে অনেকে আর নিতে পারবেন না। এক পার্টি আছে রেকর্ডের পার্টি, তারা রেকর্ড শুনেই ক্লাস করে, ক্লাস করার সুযোগ হয় না, তারা রেকর্ড দেখবে। কিন্তু যারা আপনারা ক্লাসে জয়েন করেন তারা কিন্তু ক্লাস টাইমে ক্লাস না করলে পরে আর রেকর্ড দেখে আপনারা ক্লাস নিতে পারবেন না, কারণ আপনাদের অভ্যাসটা নাই তো। যার রেকর্ডের অভ্যাস হয়ে গেছে সে রেকর্ড দেখে নিবে, কিন্তু আপনি যা সরাসরি করে অভ্যাস হয়ে গেছে সে কিন্তু সরাসরি নিতে পারবেন। রেকর্ডে কিন্তু আপনি এই বিষয়টা এত নিতে পারবেন না, আমার কাছে এরকমটা মনে হয়। সাক্ষ্য আইনের 65-63 ধারার 4 নাম্বারটা, এই তিনটা বলেন। বলেন জাবেদা নকল। 2 নাম্বার মূল দলিল থেকে যান্ত্রিক উপায়ে প্রস্তুতকৃত নকল। 3 নাম্বার মূল দলিল থেকেই প্রস্তুতকৃত। তাহলে পার্থক্যটা কি? 2-3। 2 হলো যান্ত্রিক উপায়ে, 3-এ কোনো যান্ত্রিক উপায়ে বলা হয় নাই। 3 হলো কি? মূল দলিল থেকে প্রস্তুত। বলেন 1 নাম্বার জাবেদা নকল, 2 নাম্বার মূল দলিল থেকে যান্ত্রিক উপায়ে প্রস্তুতকৃত নকল, 3 নাম্বার মূল দলিল হইতেই প্রস্তুত করা কোনো নকল। ব্যাস, তিনটা চলে গেল। আবার 1 নাম্বার কি? জাবেদা নকল, 2 নাম্বার যান্ত্রিক উপায়ে প্রস্তুতকৃত নকল, 3 নাম্বার মূল দলিল থেকেই তৈরি কোনো নকল। সহজ না? সহজ। 4 নাম্বার যে পক্ষ দলিল সম্পাদন করে নাই, যে পক্ষ দলিল সম্পাদন করে নাই তাহার বিরুদ্ধে দলিলের কোনো প্রতিলিপি ব্যবহারের ক্ষেত্রে। তাহলে আপনি হিমেল, মূল দলিল কার কাছে আছে? আপনার কাছে আছে। আদালতের বিচারিক কার্যক্রমে আপনাকে বলা হয়েছে দলিল নিয়ে কি হন, হাজির হন। আপনি দলিল আদালতে কি করেন নাই, দাখিল করেন নাই। তাহলে এখন কি হবে? বোঝার চেষ্টা করেন 4 নাম্বারটা, যে দলিলের এমন কোনো প্রতিলিপি যে পক্ষ দলিল সম্পাদন করে নাই। কারা? মানে যে পক্ষ দলিল কি করে নাই, সম্পাদন করে নাই, তাহার বিরুদ্ধে উহা ব্যবহারের ক্ষেত্রে। এটা 2-3টা রূপ আছে। সহজ রূপটা হলো এটা, ধরেন সম্পাদন করে নাই, অথবা এরকম হতে পারে আপনি দলিল, মূল দলিল কি করেন নাই, দাখিল করেন নাই। মূল দলিল কার কাছে? আপনার কাছে। তাহলে আপনি যে মূল দলিলটা দাখিল করেন নাই, আমার কাছে কি আছে? এটার একটা প্রতিলিপি আছে, এটার একটা ফটোকপি আছে, এটার একটা মোবাইলে ছবি তোলা আছে। আমি এটা আদালতে যখন দেখাই দিব, এটা কি সাক্ষ্য হবে? এটাও মাধ্যমিক সাক্ষ্য হবে। কেন হইল? কারণ তারা তো মূল দলিল আদালতে দাখিল করে নাই। বুঝাইতে পারছি? তাহলে কোনো পক্ষ যদি দলিল সম্পাদন না করে বা আদালতে দাখিল না করে, তাহলে অন্য কোনো পক্ষের কাছে যদি এই দলিলের কোনো একটা অংশ, এটা ফটোকপি হোক, ছায়ালিপি হোক, ফ্যাক্স কপি হোক, জাবেদা নকল হোক, সেটা কি সাক্ষ্য হবে? সেটাও মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। কয় নাম্বার এটা? 4 নাম্বার। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা, এটা হলো 5 নাম্বার। 5 নাম্বার অংশ কি বলতেছে জানেন? যে ব্যক্তি দলিল নিজে দেখছে তাহার দেওয়া ওই দলিলের বিষয়বস্তু সম্পর্কে কোনো মৌখিক বিবরণী। বুঝছেন এটা? এটা দিয়ে অনেকগুলো প্রশ্ন তৈরি হয়। 63 5টা সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে। যে ব্যক্তি নিজে দলিল দেখছে, দলিল সম্পর্কে এই ব্যক্তির কি বিবরণী? মৌখিক কোনো বিবরণী। এটা আবার কেমন? তাহলে আমরা কি সাক্ষ্য পড়তেছি? বলেন কি সাক্ষ্য পড়তেছি? মাধ্যমিক সাক্ষ্য। মাধ্যমিক সাক্ষ্যটা কিসের? মৌখিক সাক্ষ্যের অংশ নাকি দালিলিক সাক্ষ্যের অংশ? উত্তর হলো দালিলিক সাক্ষ্যের অংশ। তাহলে 5 নাম্বার অংশটা কি আর দালিলিক রয়ে গেল না মৌখিক চলে আসলো? মৌখিক চলে আসলো। কেন? ধরেন বাংলাদেশের ভিতরে কোথাও সাক্ষ্য আইনের একটা ভাষ্য নাই, সাক্ষ্য আইনের কোনো বই নাই। আমরা যারা ক্লাস করতেছি আমরা সবাই জানি সাক্ষ্য আইনের কত ধারা? 27 ধারা। পুলিশের কাছ থেকে স্বীকারোক্তির ভিত্তিতে কোনো কিছু উদ্ঘাটন করা গেলে উদ্ঘাটিত অংশ প্রাসঙ্গিক, এটা আমরা জানি না? জানি। এখন বাংলাদেশে সাক্ষ্য আইনের কোথাও কোনো বই নেই, কিন্তু 27 ধারা আমরা জানি। এখন আমরা আদালতে হাজির হয়ে সাক্ষ্য আইনের 27 ধারা যে আমরা দেখছি, জানি, এই সম্পর্কে যদি আমরা মৌখিক কোনো বিবরণী দেই, এটার নাম কি সাক্ষ্য হবে? প্রাথমিক সাক্ষ্য, মৌখিক সাক্ষ্য, নাকি দালিলিক সাক্ষ্য, নাকি মাধ্যমিক সাক্ষ্য? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটার নাম কি হবে? এটার নাম হবে মাধ্যমিক সাক্ষ্য। তাহলে মৌখিক সাক্ষ্য কখন দালিলিক সাক্ষ্য হয়? যদি কোনো ব্যক্তি দলিল সম্পর্কে মুখস্থ কথা বলে
তাহলে যদিও বা এটা দলিলের বিষয় কিন্তু বলতেছে কিভাবে, মৌখিকভাবে, এই জন্য ওটা মৌখিক সাক্ষ্য না হয়ে কি হবে, দালিলিক সাক্ষ্যই হবে। তাহলে মৌখিক সাক্ষ্য যদি দালিলিক সাক্ষ্য হয়, এটার নাম কি প্রাথমিক নাকি মাধ্যমিক? মৌখিক সাক্ষ্য যদি দালিলিক সাক্ষ্য হিসেবে গণ্য হয়, এটা কি প্রাথমিক সাক্ষ্য হবে নাকি মাধ্যমিক সাক্ষ্য হবে? উত্তর হবে মাধ্যমিক সাক্ষ্য। তাহলে প্রশ্নটা বোঝার চেষ্টা করেন। কোনো ব্যক্তি কথা বলতেছে মুখ দিয়া, কিন্তু এটা মৌখিক সাক্ষ্য নয়। কি সাক্ষ্য এটা? দলিলিক সাক্ষ্যের মাধ্যমিক সাক্ষ্য। কেন এরকমটা হইলো? এটা মৌখিক সাক্ষ্য কেন হলো না? কারণ এই দলিলটা নাই, এই দলিল সম্পর্কে সে মুখস্থ কথা বলতেছে। এই জন্য কি সাক্ষ্য এটা? এই জন্য এটা মাধ্যমিক সাক্ষ্য। যেমন আপনি পরবর্তীতে গিয়ে পাবেন একজন বুবা ব্যক্তি ইশারা ইঙ্গিতের মাধ্যমে কি করতে পারে, লিখনির মাধ্যমে ইশারা ইঙ্গিতের মাধ্যমে কি করতে পারে, সাক্ষ্য দিতে পারে। লিখনির মাধ্যমে ইশারা ইঙ্গিতের মাধ্যমে। কোন ব্যক্তি? বুবা ব্যক্তি। এখন বুবা ব্যক্তি সাক্ষ্য দিছে কিভাবে? লিখে লিখে। কিন্তু নাম হয়েছে কি সাক্ষ্য এটার? যদি আবার লিখে দিছে, তাহলে কাগজে লেখা দালিলিক হওয়ার কথা ছিল, কিন্তু এটার নাম কি সাক্ষ্য? বুবা ব্যক্তির সাক্ষ্য মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য হয়। কারণ এই কথাটা তার মুখ দিয়ে বলার কথা ছিল, লিখে দিছে, এই জন্য এটা লিখনি বা দালিলিক সাক্ষ্য হবে না, এটা মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে সাক্ষ্যের ১১৯ দ্বারা। তাহলে সাক্ষ্যের ১১৯ দ্বারা প্রশ্ন কি, দালিলিক সাক্ষ্য বা লিখিত সাক্ষ্য কখন মৌখিক সাক্ষ্য গণ্য হয়? বুয়া ব্যক্তি সাক্ষ্য দিলে ১১৯ দ্বারা। আর সাক্ষ্যের ৬৩(৫) দ্বারার প্রশ্ন কি, মৌখিক সাক্ষ্য কখন দালিলিক সাক্ষ্য হয়? যদি দলিল সম্পর্কে মুখস্থ কোনো ব্যক্তি কথা বলে, তাহলে এটাকে মৌখিক সাক্ষ্য না বলে দালিলিক সাক্ষ্যই বলা হয়। একটা উত্তর খুব সংক্ষেপে দেন যে মৌখিক সাক্ষ্য কখন দালিলিক সাক্ষ্য হিসেবে গণ্য হয়। আমরা মানলাম ৬৩(৫) দ্বারাতে হয়। তাহলে মৌখিক সাক্ষ্য যদি দালিলিক সাক্ষ্য হিসেবে গণ্য হয়, এটা কি প্রাথমিক সাক্ষ্য হয় নাকি মাধ্যমিক সাক্ষ্য হয়? কি সাক্ষ্য হয়? মাধ্যমিক সাক্ষ্য হয়। ৬৩(৫) এখন যদি আরো সহজে বলি, ৬৩(৫)-এর মূল কথা কি? দলিল সম্পর্কে কোনো ব্যক্তির মুখস্থ বিবৃতি, মুখস্থ সাক্ষ্য, মৌখিক বিবরণী, এটাও মাধ্যমিক সাক্ষ্য। কে বলতে পারবেন ৬৩ ধারার ৫টা কথা? আমি আরো সহজ করে দিচ্ছি, তারপরে পারবেন। ১ নাম্বার, মূল দলিলের জাবেদা নকল। ২ নাম্বার, মূল দলিল থেকে যান্ত্রিক উপায়ে প্রস্তুতকৃত নকল। ৩ নাম্বার, মূল দলিল থেকে প্রস্তুতকৃত নকল। ৪ নাম্বার, কোনো পক্ষ দলিল দাখিল করে নাই, দলিলের প্রতিলিপি তার বিরুদ্ধে ব্যবহার করা গেলে, এটাও মাধ্যমিক সাক্ষ্য। ৫ নাম্বার, যে ব্যক্তি দলিল নিজের চোখে দেখছে, এই দলিল সম্পর্কে যদি মুখস্থ বিবৃতি দেয়, এটাও মাধ্যমিক সাক্ষ্য। ৫টা। কে পারবেন? পারতে হবে তো, এগুলা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা পড়তেছি কি মাধ্যমিক সাক্ষ্যের সংজ্ঞা। মাধ্যমিক সাক্ষ্য আসছে কোথা থেকে? প্রাথমিক সাক্ষ্য থেকে। কয়টা উপায়ে হয়? 5টা উপায়ে। বর্ণিত বিধান অনুসারে দলিলের জাবেদা নকল, নাম্বার 1। নাম্বার 2, মূল দলিল থেকে যান্ত্রিক উপায়ে প্রস্তুতকৃত নকল। 3 নাম্বার, মূল দলিল থেকে প্রস্তুতকৃত নকল। 4 নাম্বার, দলিলের কোনো অনুলিপি বা প্রতিলিপি যে পক্ষ দলিল সম্পাদন করে নাই তাহার বিরুদ্ধে ব্যবহারের জন্য। 5 নাম্বার, যে ব্যক্তি দলিল নিজের চোখে দেখছে, দলিল সম্পর্কে এই ব্যক্তির মৌখিক কোনো বিবরণী। এখানে আরো বড় করা যায়। ৬৩(৫) নাম্বারটা দিয়ে একটা উদাহরণ আছে, সাক্ষ্য আইনের ৬৩ দ্বারা উদাহরণ ঘ। আমি এখন উদাহরণ দিতে চাচ্ছি না। উদাহরণ কি বলতে জানেন? তাহলে দলিল সম্পর্কে যদি কোনো ব্যক্তি মুখস্থ কথা বলে, এটা মাধ্যমিক সাক্ষ্য হয় কি না? হয়। তবে এই দলিলটা যে দেখছিল, এটা কোন দলিল দেখছিল? ওই যে প্রথম যে দলিলটা তিনি দেখছিল, এটা অবশ্যই মূল দলিল দেখতে হবে। কি দেখতে হবে এটা? এটা মূল দলিল দেখতে হবে। মূল দলিল দেখছেন, ধরেন আপনার সম্পত্তি আমার নামে লিখে দিয়েছেন, এই দলিলটা আপনার দেখা জানা আছে। তখন যদি এই সম্পর্কে দলিল আদালতে হাজির নাও করা যায়, আপনি যদি মুখস্থ বলেন, এটাও দলিলের মাধ্যমিক সাক্ষ্য হিসেবে কি হবে? গণ্য হবে। পারা যাবে 5টা? পারা যাবে? রবিউল ভাই পারবেন? পারবেন? বলেন, সবাই বলেন, শুনি আমি। বলেন তো সবাই, সবাই সবার জায়গা থেকে একবার বলেন, দেখি হয়েছে কিনা। যাক, আলহামদুলিল্লাহ সবাই বলতেছেন, এটা একটা সৌন্দর্য। ঠিক আছে, আচ্ছা। নকুল বলো, শুনি, বলো। মিট করো ফোন, আনমিট করো। আসসালামু আলাইকুম স্যার। সালাম, হ্যাঁ বলো।
1872 সালে প্রণীত সাক্ষ্য আইনের 65 ধারা মোতাবেক নিম্নলিখিত 63-তে আছি আমরা, আহ, আছি 63-তে। হ্যাঁ, 63 ধারা মোতাবেক নিম্নলিখিত বিষয়গুলি মানে মাধ্যমিক সাক্ষ্যের অন্তর্ভুক্ত হবে। 1 নম্বর হবে মূল দলিল হতে জাবেদা নকল। 2 নম্বর হবে হচ্ছে আহ, আহ, মূল দলিল হতে যান্ত্রিক উপায়ে প্রস্তুতকৃত নকল। 3 নম্বর হচ্ছে মূল দলিল হতে মিলিয়ে নেওয়া নকল। 4 নম্বর হবে হচ্ছে যে পক্ষ দলিলের প্রতিলিপি সম্পাদন করা নাই সে সম্পর্কে মৌখিক সাক্ষ্য। আর 4 নম্বর হবে হচ্ছে যে ব্যক্তি মূল দলিল দেখেছে সে সম্পর্কে মৌখিক সাক্ষ্য। যে এই ব্যক্তি মূল 5টা। দলিল দেখছে সেই সঙ্গে, কিন্তু 4 নাম্বারটা কিন্তু যে ব্যক্তি দলিল সম্পাদন করে নাই এইটার বিরুদ্ধে অপর কোনো জি পক্ষের জি। প্রতিলিপি, এটার বিরুদ্ধে অপর কোনো পক্ষের কি প্রতিলিপি। ওকে, এই হলো 5টা বিষয়। আচ্ছা, এখন বিষয় কিন্তু একটা বরাবর, সব সময় কথা এক। এই যে কঠিন প্রশিক্ষণ যুদ্ধ কি সহজ, দেখবেন প্রশ্ন সহজ হয়েছে কিন্তু ভিতরে এমন কিছু বিষয় ঢুকবে, এই কথাগুলো গভীরে না জানলে লেখা কি নয়, সম্ভব নয়। কথা বুঝাইতে পারছি? এই বিষয়টা হচ্ছে এরকম যে, তাহলে আপনাকে একটা বিষয় বুঝতে হবে যে একটা ক্লাস থেকে সবগুলো স্টুডেন্ট ভালো রেজাল্ট করতেছে, এটা কারণটা কি? খারাপ হতো করছে যারা রুলস গুলো মানছে, কবিরের কথাগুলো যারা নিচ্ছে কষ্ট করে, তারা কিন্তু বুঝে ফেলছে যে না, আমারটা প্রশ্নটা কিন্তু এই জায়গায় চলে গেছে, এই কথার ব্যাখ্যাগুলো আমাকে কি করতে হবে, দিতে হবে। তাহলে প্রথমে ভালো রেজাল্ট করার প্রথম কন্ডিশন হলো ধারার ভিতরে গভীরতা বুঝতে হবে। দ্বিতীয়ত হলো খাতার উপস্থাপন কৌশল, উদাহরণ, ব্যাখ্যার প্রয়োগ, এগুলা কি করতে হবে, সমন্বয় করতে হবে। যখন সবগুলা ঠিক থাকবে তখন গিয়ে দেখবেন যে রেজাল্ট আপনার অটোমেটিকলি কি হবে, ভালো হবে। এই জন্য আপনার প্রচেষ্টার কোনো ত্রুটি রাখতে পারবেন না। আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করবেন, দেওয়ার মালিক আল্লাহ, ঠিক আছে? চেষ্টা করে যান। আপনি কখনো এটা কল্পনাই করবেন না যে আমি তো অন্য জনের চাইতে দুর্বল, না, তাহলে আল্লাহ কষ্ট পাবে। আল্লাহ আপনাকে যেরকম করে বানানো উচিত, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, তিনি আপনাকে এইভাবেই তৈরি করছেন, ঠিক আছে? এরকমটা না যে একজন ব্যক্তি অনেক বেশি মেধাবী, অনেক বেশি শক্তি। যদি এরকমটা হইতো যে একজন ব্যক্তি সাথে আমরা 5জন ব্যক্তি পারবো না, শক্তিশালী, সে পৃথিবীর সবচেয়ে সম্পদশালী, বিষয়টা কি এরকম? বিষয়টা এরকম না। তাহলে কে শক্তিশালী, কার মেধা বেশি, কে বেশি সুন্দর, এগুলোর উপর ভিত্তি করে আল্লাহ সফলতা দেয় না। সফলতা দেওয়ার জন্য কিছু নির্দিষ্ট বিধান আছে। আল্লাহ পাকের হুকুমগুলো মানা, আল্লাহর কাছে চাওয়া এবং আল্লাহকে রাজি খুশি করা। তাহলে আপনি দুনিয়ার পাশাপাশি পরকালেও কি হবেন, সফল হবেন। এই জন্য যে সে অনেক হাতের লেখা সুন্দর, হাতের লেখা যদি সুন্দর হইতো তাহলে যাদের হাতের লেখা ভালো তারা ফার্স্ট হইতো, তার একাডেমিক রেজাল্ট ভালো, এর জন্য তার রেজাল্ট ভালো হবে। যদি এরকম হইতো তাহলে যে এসএসসি ইন্টারমিডিয়েট এ প্লাস, সে পদোন্নতি সবার আগে পাইতো। এগুলোর উপর দুনিয়ার কোনো কিছু নির্ভর করে না। অতএব আপনি আল্লাহর উপর সবুর করবেন এবং চাইতে থাকবেন, আপনি সফল হবেন ইনশাল্লাহ। আমি বুঝাইতে পারছি কথাগুলা? কোনো কিছু নিয়ে আপনি মানসিকভাবে কষ্টে থাকবেন না। আরেকজন আপনি বলতেছেন সে তো এসপি স্যারের বডিগার্ড, সে তো অফিসে ডি স্টোরে আছে, বিরাট আরাম করতেছে, আমি তো পড়ার সময় পাই না। তাহলে যে ডি স্টোরে আছে সেই কি প্রথম হচ্ছে? রেগুলার ডিউটি করেও তো প্রথম দ্বিতীয় হচ্ছে। বিষয়টা এরকম না? অতএব আমি আপনাকে বলতেছি যে আপনি সকল অবস্থায়, সকল পরিবেশে আল্লাহ শুক্রিয়া আদায় করবেন, ঠিক আছে? তাহলে আল্লাহর নিয়ামত অবশ্যই বাড়বে আপনার প্রতি। আর যদি আদায় না করেন তাহলে নিয়ামত যতটুকু আছেন এতটুকু কেড়ে নিবে এবং আপনাকে কঠিন আযাবে কিন্তু গ্রেপ্তার করে ফেলবে, ঠিক আছে? অত সর্বাবস্থায় শুকরিয়া আদায় করা। পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তি তারাই যারা সবসময় কি করতে পারে, আল্লাহ শুকুর গুজার। আর শুক্রিয়াটা কখন আদায় করবেন, কখন আল্লাহর কাছে যাবেন? সুখের সময়, যখন আপনি হ্যাপি আছেন, কোনো সমস্যা নাই, তখন বেশি শুক্রিয়া আদায় করবেন, বেশি চাইবেন, ঠিক আছে? এই এই সময়টা। দুঃখের সময় সবাই বিপদে পড়লে আল্লাহর ডাকে, কিন্তু আপনি এখন হ্যাপি মুডে আছেন, কোনো অসুবিধা নাই, এই সময় শুক্রিয়া বেশি আদায় করতে হবে, এই সময় আরো বেশি বেশি আপনাকে চাইতে হবে। মনে রাখবেন এই বিষয়গুলো। সাক্ষ্য আইনের 64 ধারা, 64 ধারা হলো যে 65 ধারায় যে আমরা পড়বো, বর্ণিত বিধান সমূহ ব্যতীত অবশিষ্ট সকল দলিল কোন সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ করতে হবে? প্রাথমিক সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ করতে হবে। মানে আমরা 65 ধারায় গিয়ে পাবো মাধ্যমিক সাক্ষ্যের কি গ্রহণযোগ্যতা, কোন কোন ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য, দলিলের অবস্থা এবং অস্তিত্ব কোন কোন ক্ষেত্রে কি করা যায়, মাধ্যমিক সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ করা যায়। এটার দ্বারা হলো 65। 65 দ্বারা 7টা ক্ষেত্র আছে। এর আগে আমরা 64 দ্বারাই যদি খুব সহজে বলি, 64 দ্বারার মূল আলোচনাটা কি জানেন? আমরা কয় ধরনের সাক্ষ্য পাইছি? প্রাথমিক সাক্ষ্য, মাধ্যমিক সাক্ষ্য। 65 দ্বারাই আমরা কোন সাক্ষ্য দিয়ে প্রমাণ করব দলিলের, জানেন? মাধ্যমিক সাক্ষ্য দিয়া। কয়টা ক্ষেত্রে? 7টা ক্ষেত্রে। এই 7টা ক্ষেত্র ব্যতীত অবশিষ্ট দলিলের যত জায়গা আছে, কোন দলিল লাগবে? মূল দলিল বা প্রাথমিক সাক্ষ্য লাগবে। এই কথাটাই বলতে সাক্ষ্য আইনে কত দ্বারা? 64 দ্বারা। যদি এটা আপনার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়, আরো সহজ, যে সাক্ষ্য আইনে 2 ধরনের দলিল আছে, একটা হলো মূল দলিল আর একটা হলো দলিলের ফটোকপি। সাক্ষ্য আইনের 65 ধারাতে ফটোকপির মাধ্যমে দলিল প্রমাণ করা যায়, এটা আমরা গিয়ে পড়বো এখন।
এই 65 ধারার যে ক্ষেত্রগুলো আছে এছাড়া অবশিষ্ট যত জায়গায় দলিলের বিষয়বস্তু আছে, দলিল কোনটা লাগবে? বড়টা, ছোটটা, ফটোকপিটা, নাকি মূল দলিলটা? মূল দলিলটা। এই কথাটা বলতেছে কত দ্বারাই? সাক্ষ্য আইনের 64 ধারায়। যদি আরো সহজে বলি, সাক্ষ্য আইনের 64 ধারা বলতেছে দলিলের বিষয়বস্তু বেশিরভাগ ক্ষেত্রেই মূল দলিল দ্বারাই প্রমাণ করতে হবে। কোন দ্বারা? মূল দলিল দ্বারাই প্রমাণ করতে হবে। তাহলে কোন ধরনের দলিলের গুরুত্ব বেশি, কোনটার প্রয়োজনীয়তা বেশি? মূল দলিলের নাকি আর ফটোকপি বা মাধ্যমিক সাক্ষ্যের? মূল দলিলের। এটা কত দ্বারাই বলতেছে? 64। তাহলে মূল দলিল না থাকলে কি মাধ্যমিক সাক্ষ্য দ্বারা বা 63 দ্বারার যে সাক্ষ্যগুলো আছে এগুলোতে বিচার কার্যক্রম চলবে না? চলবে কি না? চলবে। কয়টা ক্ষেত্রে? 7টা ক্ষেত্রে। এই 7টা ক্ষেত্র আপনাকে মুখস্থ করতেই হবে। এইটাই আজকে শেষ দ্বারা। সাক্ষ্য আইনের কত? 65 দ্বারা। আপনি ঘাবড়ানোর কোনো কারণ নেই, আমরা তো আবার রিভিশন দিবই কালকে এগুলা। আর এটা মেসেজ দিয়ে দিই আজকেই। আজকে বুধবার, আমাদের পরবর্তী ক্লাস বুধবার, সোমবারের পরে। অনিবার্য কারণে বুধবারে ক্লাস নিতে পারবো না, এই বুধবারের ক্লাসটা আমি কালকে নিব ইনশাল্লাহ। ঠিক আছে? বুধবারে একটা বুধবারে ক্লাস নেওয়া পসিবল হবে না, আমি বুধবারের ক্লাসটা আগামী কালকে নিব। আপনি তো একটু কষ্ট হয়ে যাবে, তারপর একটু কষ্ট করে কালকে জয়েন করবেন ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা। সাক্ষ্য আইনের তাহলে মানে বুধবারের ক্লাসটা আমি কালকে নিয়ে নিব আর কি, আগামী কালকে। একটু লোড হয়ে যাচ্ছে মনে হয় আপনাদের, অসুবিধা না, আমি তো বারবার এগুলো রিভিশন দিব। মানে আমি চাচ্ছি যেন ক্লাসটা মিস না হোক আর কি। সাক্ষ্য আইনের 65 ধারার আলোচনার প্রেক্ষাপটটা কি? ক, প্রাথমিক সাক্ষ্যের সংজ্ঞা। খ, মাধ্যমিক সাক্ষ্যের সংজ্ঞা। গ, প্রাথমিক সাক্ষ্যের প্রাসঙ্গিকতা। গ, মাধ্যমিক সাক্ষ্যের প্রাসঙ্গিকতা। উত্তর কি? মাধ্যমিক সাক্ষ্যের প্রাসঙ্গিকতা। সাক্ষ্য আইনের 65 ধারার কি কি বিষয়গুলো হতে পারে? সাক্ষ্য আইনের 65 ধারা হলো মাধ্যমিক সাক্ষ্যের প্রাসঙ্গিকতা, এটা 1 নম্বর। তাহলে দালিলিক সাক্ষ্যের প্রাসঙ্গিকতা কত দ্বারা? 65 দ্বারায় যদি মাধ্যমিক সাক্ষ্যের প্রাসঙ্গিকতা হয়, তাহলে দালিলিক সাক্ষ্যের প্রাসঙ্গিকতা কত দ্বারা? কত দ্বারা রায়হান ভাই? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? 65 দ্বারা যদি মাধ্যমিক সাক্ষ্য প্রাসঙ্গিক হয়, তাহলে দালিলিক সাক্ষ্যের প্রাসঙ্গিকতা কত দ্বারায়? কে পারবেন? হাত তুলেন। হাত তুলেন না। সরাসরি ক্লাস হইতো একটা লাঠি হাতে নিয়ে দুসা বাইরে শুরু করলাম আমি এখন, কিন্তু এই সুযোগটা তো নাই এখন। হাত তুলেন না কেন? দলিলের বিষয়বস্তু প্রাথমিক সাক্ষ্য এবং মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। সাক্ষ্যের 61 দ্বারা। তাহলে পড়াইছি না আমি 3 ধারায় দালিলিক সাক্ষ্যের সংজ্ঞা, দালিলিক সাক্ষ্যের গ্রহণযোগ্যতা প্রাসঙ্গিকতা কত দ্বারা? সাক্ষ্যের 61 দ্বারা। তাহলে বলতেছেন না কেন? হ্যাঁ। আর 65 দ্বারা কি? যে দালিলিক সাক্ষ্য থেকে ব্যঙ্গে কয়টা হয়েছে? 2টা। প্রাথমিক সাক্ষ্য, মাধ্যমিক সাক্ষ্য। তাহলে মাধ্যমিক সাক্ষ্যর গ্রহণযোগ্যতা আছে কিছু কিছু ক্ষেত্রে। এটা কত দ্বারা? 65 দ্বারা। যে প্রশ্নটা অধিকবার হয়েছে, কি কি পরিস্থিতিতে দলিলের অবস্থা এবং অস্তিত্ব সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য প্রদান করা যায়? এ কয় মিনিট চলতেছে রেকর্ডটা, এটা মনে রাখবেন, এইগুলো খুব গুরুত্বপূর্ণ হন যে কথা বলতেছি। 65 দ্বারা প্রশ্ন কি আসবে? কোন কোন ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্য? এটা একটা প্রশ্ন। মাধ্যমিক সাক্ষ্যের প্রাসঙ্গিকতা সম্পর্কে লিখুন, এটা একটা প্রশ্ন। কোন কোন ক্ষেত্রে মূল দলিল ছাড়াও বিচারিক আদালতে কার্যক্রম পরিচালনা করা যায়? এটাও 65 ধারার প্রশ্ন। সবচেয়ে যে গভীর প্রশ্নটা, কি কি পরিস্থিতিতে দলিলের অবস্থা এবং অস্তিত্ব সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য প্রদান করা যায়? নিম্নলিখিত ক্ষেত্রে দলিলের অবস্থা এবং অস্তিত্ব সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যাইতে পারে। এখন প্রশ্ন হলো, মাধ্যমিক সাক্ষ্য আমরা শিখছি কত দ্বারাই? 63 দ্বারাই। কয়টা? 5টা। আর প্রয়োগ করব কত দ্বারাই? 65 দ্বারাই। তাহলে 63 দ্বারা হলো মাধ্যমিক সাক্ষ্যের সংজ্ঞা, 65 দ্বারা হলো কোন কোন ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যায়। অধিকবার আসা একটা প্রশ্ন সাক্ষ্য আইনের 65 দ্বারা। তাহলে 65 দ্বারা কোন কোন ক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্য দেওয়া যায় এটা বলছে, নাকি কোন কোন ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যায় সেটা বলছে? কোন কোন ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যায় সেটা বলছে। কয়টা ক্ষেত্রে দেওয়া যায় এখানে? সাধারণত 7টা। ক, খ, গ, গ, ঙ, ছ, ছ এরকম দেওয়া আছে, চ, ছ পর্যন্ত। তাহলে আমরা কি পড়বো? 1 2 দিয়ে 7টা মিলাই, পরে একের জায়গায় ক খ বসাই দিব। রেডি? এটা শেষ করব, আপনারা একজন একজন করে বলবেন, বলে বের হয়ে যাবেন, আমার কোনো আফসোস নেই। কিন্তু এগুলো না বলে কেউ বের হইতে পারবেন না। ঠিক আছে? যদি বলেন যে না আমি এটা বলবো না, তাহলে আপনি এখনই বের হয়ে যান, পরে কিন্তু আবার বিপদে পড়বেন কিন্তু। এটা পড়তেই হবে আপনাকে, সাক্ষ্যের অন্যতম একটা গুরুত্বপূর্ণ ধারা। ওকে, আগে এটা বুঝেন। সবসময় দেখবেন যে আগে এটা বুঝবেন যে আপনার, যেমন আপনি আইন পড়তেছেন না,
আপনি আগে এতটুকু বুঝেন যে আপনার পদোন্নতি দরকার কিনা। যদি আপনি এই বুঝটা আসে যে আমার পদোন্নতি দরকার, তাহলে পড়াশোনা আপনার কাছে কষ্টের কোনো কারণ হতে পারে না। আপনি যদি 65 দ্বারা কি পড়তেছেন আগে এটা যদি না বুঝেন, তাহলে 65 দ্বারার কথাগুলো আপনার কাছে বিরক্তিকর মনে হবে। কিন্তু যদি 65 দ্বারা এইটা বুঝেন যে মাধ্যমিক সাক্ষ্য কখন দেওয়া যায় বা কখন কখন মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্য হয় এটা, তাহলে আপনি 65 দ্বারা বোঝা কোনো ব্যাপার না। তাহলে 65 ক বা 1 নাম্বার, মাধ্যমিক সাক্ষ্যটা কি সাধারণত আমাদের আঞ্চলিক ভাষায় যদি বলে এটা কি ফাইরা নাকি না ফাইরা, মানে এরা ফাত্তি মানে না না ফাত্তি মানে বুঝবেন আমাদের অঞ্চলের লোক। তার মানে এটা একবার বিপদে পড়া দরকার। নর্মালি কিন্তু এই সাক্ষ্যটার তেমন কোনো কি নাই, গুরুত্ব নাই। কিন্তু কি করবেন, প্রাথমিক সাক্ষ্য নাই, বেজাল লেগে গেছে, তার কাজ চালাইতে হবে না, তখন গিয়ে কি সাক্ষ্য, মাধ্যমিক সাক্ষ্য। এরকম। আচ্ছা, তাহলে কোন কোন ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্যগুলো গ্রহণযোগ্য? 1 নাম্বার, মূল দলিলটা কার কাছে আছে? আলাউদ্দিন ভাইয়ের কাছে আছে, তিনি মামলার এক পক্ষ, আমি মামলার আরেক পক্ষ। তাহলে মূল দলিলটা আলাউদ্দিন নামক ব্যক্তিকে হাজির করার জন্য 66 দ্বারাই আমরা কি করলাম, তাদেরকে নোটিশ দিলাম যে ভাই আপনারা দলিলটা আদালতে কি করেন, হাজির করেন। আলাউদ্দিন ভাই খায় খাজ না, আমি দলিল হাজির করে মামলায় হারি না, আমি হাজির করব না। তারা দলিল কি তারা হাজির করছে? দলিল কি তারা হাজির করছে? না, দলিল হাজির করে নাই। এখন কি মামলার বিচার কার্যক্রম বন্ধ হবে? বন্ধ হবে না। আমাদের কাছে কি আছে? ওই যে 63 দ্বারার মাধ্যমে হয়তো ফটোকপি আছে, অনুলিপি আছে, জাবেদা নকল আছে, অথবা আমি মুখস্থ বলতে পারি, তাহলে মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। আমি একদম সংক্ষিপ্ত বলতেছি, বই বন্ধ রাখেন, এটার ব্যাখ্যা করলে অনেক বড় ব্যাখ্যা, দরকার নেই, মূল কথাটা নেন। তাহলে মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্যের প্রথম প্রসেসটা আমরা পাইলাম। কেন? বিরোধী পক্ষকে মূল দলিল নিয়ে হাজির হওয়ার পরে নোটিশ দেওয়ার পরেও তারা দলিল কি করে নাই, হাজির করে নাই। তাহলে কি হন গ্রহণযোগ্য হয়ে যাবে? চালায়া যাওয়া মামলা, মাধ্যমিক সাক্ষ্য দিয়ে মামলা চলতে থাকবে। কি করতে হবে? মাধ্যমিক সাক্ষ্য দিয়ে চলবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, তাহলে বিরোধী পক্ষকে আলাউদ্দিন, তাদের বিরুদ্ধে এই দলিল আমরা প্রমাণ করব। এই আলাউদ্দিন নামক ব্যক্তি বা তার প্রতিনিধি যদি এই দলিলের অস্তিত্ব, অবস্থা বা বিষয়বস্তু লিখিতভাবে স্বীকার করিয়েছে বলে যখন কি হয়, প্রমাণ হয়। অর্থাৎ তারা ধরেন দলিল হাজির করে নাই, তাহলে তার বিরুদ্ধে আমরা যেটা দিয়ে প্রমাণ করব, মূল দলিল তো নাই, আমরা বলতেছি যে মূল দলিল আলাউদ্দিন হাজির করে নাই, আমাদের কাছে ফটোকপি আছে, মাধ্যমিক সাক্ষ্য আছে। আলাউদ্দিনরা বলতেছে হ্যাঁ, শরীফুলদের কাছে যে জিনিসটা আছে এটা আমার দলিলের একটা অংশ, আমরা স্বীকার করে নিছি। তাহলে কি মাধ্যমিক সাক্ষ্য চলবে কি না? চলবে। মানে আমার কাছে তো মাধ্যমিক সাক্ষ্য, মূল দলিল কার কাছে? আলাউদ্দিনের কাছে। তাহলে তারা কি করছে, আমার কাছে যে সাক্ষ্যটা আছে এটা তারা কি করে নিছে, অবজেকশন করে নাই, স্বীকার করে নিছে যে হ্যাঁ ঠিক আছে, বিষয়টা আসলে এরকমই, আমি হাজির করলে এইটাই হইতো। তাহলে কি মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্য হইল কি না? তাহলে প্রথমে হলো বিরোধী পক্ষ হাজির করে নাই, দ্বিতীয়ত হলো কি এই দলিলের অবস্থা, অস্তিত্ব বিরোধী পক্ষ কি করে নিছে, স্বীকার করে নিছে যে হ্যাঁ ঠিক আছে, আমাদের কোনো অবজেকশন নাই, সমস্যা নাই, এটাতেও সাক্ষ্য দেওয়া যাবে। কয়টা গেল? 2টা। 3 নাম্বার, যে ক্ষেত্রে দলিলটা হারায় গেছে, নষ্ট হয়ে গেছে। কোন দলিলটা বলেন তো? মূল দলিলটা। যে ক্ষেত্রে মূল দলিল হারায় গেছে, নষ্ট হয়ে গেছে, এখন কি করবেন বলুন? মাধ্যমিক সাক্ষ্য দিয়ে কি করো, কাজ চালাও। 3 নাম্বার। 4 নাম্বার, যে ক্ষেত্রে দলিল এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করা যায় না। এক স্থান থেকে অন্য স্থানে কি করা যায় না, স্থানান্তর করা যায় না। 5 নাম্বার, যে ক্ষেত্রে দলিলটা সাক্ষ্যয়নের 74 দ্বারা নিয়মে সরকারি দলিল। তাহলে মূল দলিল হলো কি দলিল? সরকারি দলিল। এমন এক জায়গায় সংরক্ষণ করা আছে, এটা আদালতে হাজির করা খুব বিপজ্জনক বা সমস্যা হতে পারে, তাহলে কি হবে? মাধ্যমিক সাক্ষ্য দিয়েও কাজ চলবে। আমি একটা প্রশ্নের উত্তর দেন তাহলে সহজ হবে। আমরা 65 দ্বারা কি পড়তেছি, কোনগুলা মাধ্যমিক সাক্ষ্য এটা, নাকি কোন কোন ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দিয়ে বিচার কার্যক্রম চলে সেটা? উত্তর হলো কোন কোন ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দিয়ে বিচার কার্যক্রম চলে এটা। তাহলে 65 দ্বারায় যেগুলাতে বিচার কার্যক্রম চলে মাধ্যমিক সাক্ষ্য, এই মাধ্যমিক সাক্ষ্য গুলা কোনগুলা? ওই যে 63 দ্বারা যে 5টা পড়ে আসলাম সেইগুলা। তাহলে কয়টা বললাম আমরা? 5টা। 1 নাম্বার, বিরোধী পক্ষকে নোটিশ দেওয়ার পরে হাজির করে নাই, 1 নাম্বার। 2 নাম্বার, দলিলটি যার বিরুদ্ধে প্রমাণ করব তারা এই দলিলের বিষয়বস্তু, অস্তিত্ব সম্পর্কে কি করেছে, মেনে নিছে। কোনটা? মাধ্যমিক সাক্ষ্যটা বিরোধী পক্ষ মেনে ফেলছে। যদি আরো সহজে বলেন যে মাধ্যমিক সাক্ষ্যটা বিরোধী পক্ষ কি করছে, মেনে নিছে। 3 নাম্বার, দলিল হারায় গেছে, নষ্ট হয়ে গেছে। 4 নাম্বার, দলিল এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যায় না, অনেক ওজন নাকি, বা অন্য সমস্যা আছে। 5 নাম্বার, দলিলটা কি দলিল? সরকারি দলিল।
ছয় নম্বরটা আরো সহজ, যে ক্ষেত্রে দলিল সম্পর্কে সাক্ষ্য আইনে বা প্রচলিত কোনো আইনে অটোমেটিকলি মাধ্যমিক সাক্ষ্য দেওয়ার কি আছে, বিধান আছে। কিছু কিছু আইন আছে এরকম বলা আছে যে এখানে মূল দলিল হাজির করার দরকার নাই, সরাসরি মাধ্যমিক সাক্ষ্য দিয়ে বিচার চলবে। বুঝছেন ছয় নম্বরটা কি বলতেছে? তাহলে যে ক্ষেত্রে সাক্ষ্য আইনে বা অন্য কোনো আইনের বিধানে বলা আছে যে জাবেদা নকল হিসেবে কি করা যাবে, সরাসরি জাবেদা নকল দিয়ে বিচার কার্যক্রম চালানো যাবে। তাহলে আপনি কি লিখবেন? যে ক্ষেত্রে আইনেই বলা আছে যে অটোমেটিকলি কি করা যায়, মাধ্যমিক সাক্ষ্য দিয়ে বিচার কার্যক্রম চালানো যায়, এখানেও গ্রহণযোগ্য। 7 নম্বর, যে ক্ষেত্রে কোনো মূল দলিল অন্য এমন বহু সংখ্যক দলিলের বিবরণ যেগুলো আদালতে পরীক্ষা করিয়া দেখা যায় না বা সুবিধাজনক নয়। যদি আপনি এরকম বলেন যে মূল দলিলটা এমন একটা অবস্থা যেটা বহু খণ্ডে বিভক্ত, আদালতে পরীক্ষা করে দেখা যায় না বা সুবিধাজনক নয়, সেই ক্ষেত্রেও কি করা যায়, মাধ্যমিক সাক্ষ্য দিয়ে বিচার কার্যক্রম চালানো যায়। সহজ না কথাগুলা? আমি আবার বলতেছি, আশা করি এখন বললে আপনি নিয়ে নিতে পারবেন। 1 নম্বর, বিরোধী পক্ষকে নোটিশ দেওয়ার পরে হাজির হয় নাই, দলিল হাজির করে নাই, মাধ্যমিক সাক্ষ্য চলবে। আমি যে মাধ্যমিক সাক্ষ্য বিরোধী পক্ষের বিরুদ্ধে প্রমাণ করতে চাচ্ছি, বিরোধী পক্ষের কোনো অবজেকশন নাই, চলবে। দলিল হারায় গেছে, নষ্ট হয়ে গেছে, চলবে। দলিল স্থানান্তর করা যায় না, মাধ্যমিক সাক্ষ্য চলবে। দলিলটি স্বাক্ষরে 74 ধারার সরকারি দলিল, হাজির করার দরকার নাই, মাধ্যমিক সাক্ষ্য দিয়ে বিচার কার্যক্রম চলবে। 6 নম্বর, নর্মালি মাধ্যমিক সাক্ষ্য যেখানে কি আছে, যেখানে মাধ্যমিক সাক্ষ্য বা জাবেদা নকল দিয়ে বিচার চলবে, আইনেই বলা আছে সেই ক্ষেত্রে। 7 নম্বর, দলিলটা এমন বহুত সংখ্যক দলিলের অংশ বা দলিলটা বিভিন্ন খণ্ডে বিভক্ত যেটা আদালতে পরীক্ষা করা সুবিধাজনক নয়, সেই ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য কি হবে, গ্রহণযোগ্য হবে। সহজ না একদম? কিন্তু অধিকবার হওয়া প্রশ্ন, এসআই পদেও হয়েছে, এসআই পদেও পরীক্ষা হয়েছে এই জায়গাটা দিয়ে। কে কে পারবেন না? এই যেন হাত নামাইছে। পারবেন না এরকম কেউ আছেন যে পারবেন না? সবাই পারবেন ইনশাল্লাহ। পারবেন না সবাই? পারতে তো হবেই। দেখি, তাহলে আপনারা আমি তো অনেকক্ষণ বলছি আর আপনারা বলা শুরু করেন, ঠিক আছে? আচ্ছা, এই কে বলবে? বলেন, শেখ রাসেল ভাই বলেন, আপনি শুরু করেন। ঠিক আছে। হুম, একদম অতি সংক্ষেপে। আনমিট, ফোন আনমিট করেন, হ্যাঁ বলেন। করছি স্যার। হুম, বলেন। স্যার, যার কাছে দলিল নাই, যার কাছে দলিল নাই স্যার, হুম, যেটা বললেন আমাদের নেত্রকোনা ভাষায় যে অপারক, ওই ক্ষেত্রে চলবে। আর হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে স্যার, যে মূল দলিলের অস্তিত্ব স্বীকার করে বিরোধী পক্ষ, হুম। যে হ্যাঁ ঠিক আছে এটা চলবো, বা এটা কি কয় সঠিক দলিল, তাহলে স্যার চলবো। জুনাস ভাই ক্লাস শেষ করে ফোন দিচ্ছি। আর হলো দলিল যদি হারায় যায় বা নষ্ট হয়ে যায়, ক্লাস শেষে ফোন দিচ্ছি, হ্যাঁ। তাহলে চলবো ক্লাস স্যার, শেষে। মাধ্যমিক সাক্ষ্য। আর হলো ক্লাস শেষে যে ফোন দিতে দলিল হবে, ক্লাসে। স্থানান্তর করা যাবে না, হুম, হুম, স্যার যে যে দলিলটা স্থানান্তর করা যাবে না, ওই দলিল সম্পর্কেও মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যাবে। আর হুম, সরকারি দলিল সম্পর্কেও দেওয়া যাবে। হুম। আবার যে দলিলটা মানে বহুল আলোচিত বা মানে বহু খণ্ডে বিভক্ত, মানে অনেকগুলো খণ্ডে বিভক্ত, সেই মাঝখানে দলিল একটা ছাড়া সম্পর্কেও পড়ছে, মাধ্যমিক সাক্ষ্য দেওয়া মাঝখানে যাবে। একটা ছাড়া পড়ছে, এটা হলো 6 নম্বর। যে ক্ষেত্রে আইনে এই বিধান দেওয়া আছে যে মাধ্যমিক সাক্ষ্য বা জাবেদা নকল দিয়ে কি হবে, বিচার কার্যক্রম চলবে। ঠিক আছে। আচ্ছা, ওকে। আচ্ছা আচ্ছা। এরপরে ওসমান গনি ভাই বলতে পারবেন? পারবেন? হাত তুলেন। আচ্ছা, আর একটু পরে বলবেন, বুঝতেছি। আচ্ছা, তারপরে পরের স্লাইডে কি আছে বলেন। ফাহাদ ভাই দিকে হাত আর নামাচ্ছে না, বলেন আপনি একটু। হ্যাঁ, বলেন। ফোন আনমিউট করেন। হচ্ছে না? জাহেদুল ইসলাম ভাই বলবেন, এএসআইবি জাহেদুল ইসলাম ভাই, হাত তুলেন। হ্যাঁ, হুম, বলেন। স্যার, বিরুদ্ধ পক্ষকে নোটিশ দেওয়ার পর হাজির না করলে হুম, এবং বিরুদ্ধ পক্ষ দলিলের অস্তিত্ব সম্পর্কে স্বীকার করলে, হুম, দলিল নষ্ট হয়ে গেলে বা হারিয়ে গেলে, দলিল স্থানান্তর করা না হলে এবং হুম, সাক্ষ্য আইনের 74 ধারা অনুযায়ী সরকারি দলিল হলে এবং প্রচলিত নিয়মে যে ক্ষেত্রে মাধ্যমিক আহ, সাক্ষ্য দ্বারা বিচার কার্য পরিচালনা করা যায় এবং দলিল একাধিক খণ্ডে বিভক্ত হয়ে থাকলে
যে ক্ষেত্রে হাজির করা সম্ভব হয় না। খুব সুন্দর হয়েছে না? অল্প কথার ভিতরে অল্পতে অনেক সুন্দর বুঝাই দিচ্ছি কিন্তু। কারণ কি মানে যদি নিজে বুঝে যান তাহলে আপনি অল্পতে বলতে পারবেন। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম আর কি। ঠিক আছে, তারপরে বলবেন, সবাই তো বলতে চাচ্ছে। আচ্ছা, আচ্ছা, বলেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ থেকে বলেন। হ্যাঁ, ফরিদ ভাই বলেন। মূল দলিল বিরোধী পক্ষের নিকট আছে, তারা দলিলের অস্তিত্ব স্বীকার করেছে। মূল দলিল বিরোধী পক্ষের নিকট আছে, নোটিশ দেওয়ার পর হাজির করে নাই। মূল দলিল বিরোধী পক্ষের নিকট আছে, তারা দলিলের অস্তিত্ব স্বীকার করেছে। যে ক্ষেত্রে মূল দলিল এক স্থান থেকে অন্য স্থানে হস্তান্তর করা যায় না। যে ক্ষেত্রে বিরোধী পক্ষ স্বীকার করেছে দলিল হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। যে ক্ষেত্রে মূল দলিলের বহু যে ক্ষেত্রে একটু তাড়াহুড়া করতে গিয়ে, যে যে তাড়াহুড়া ক্ষেত্রে করতে সাক্ষ্য গিয়ে আইনের সিরিয়ালটা ৭৪ ধারা আবার বলেন, ফার্স্ট থেকে। তাড়াহুড়া করার দরকার নেই, একটু স্লোলি বলেন যেন সবাই বুঝতে পারে। একটু স্লো, প্রথম থেকে। হুম। মূল দলিল বিরোধী পক্ষের নিকট আছে, তারা মূল দলিল বিরোধী পক্ষের নিকট আছে, নোটিশ দেওয়ার পরে হাজির করে নাই। মূল হুম। দলিল বিরোধী পক্ষের নিকট আছে, নোটিশ তারা দলিল অস্তিত্ব স্বীকার করেছে। হুম। তারপরে যে ক্ষেত্রে দলিল এক স্থান থেকে মূল দলিল হারিয়ে হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, 3 এক নাম্বার, হারিয়ে গেছে বা নষ্ট হয়ে স্থান গেছে। থেকে অন্য স্থানে হস্তান্তর করা যায় না। আচ্ছা, আপনি নেটওয়ার্ক একটু দুর্বল আছে। ঠিক আছে, নেটওয়ার্ক একটু প্রবলেম করতেছে আপনার এখানে। যে আচ্ছা, বলেন মাসুদ ভাই, বলেন। মাসুদ ভাই অনেকক্ষণ হাত উঠে রাখছে, বলেন। হ্যাঁ, ক্ষেত্রে বিরোধী পক্ষ যে ক্ষেত্রে মূল দলিল এক স্থান থেকে অন্য স্থানে হস্তান্তর করা যায় না। ফরিদ ভাই আপনি মিউট তারপর করেন। ঠিক আছে, আপনারটা হয়েছে, আমি জানি আপনি পারবেন। হ্যাঁ, মাসুদ ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ। বিরোধী পক্ষের কাছে মূল দলিল চাইলে তারা যদি না দেখায়, হুম। সেক্ষেত্রে আচ্ছা, বিরোধী পক্ষ মূল দলিলের পক্ষে সমর্থন করলে, ভেরি গুড, দারুণ কথা 3 বলতেছেন তো। নম্বর হ্যাঁ। হারিয়ে গেলে, নষ্ট হয়ে গেলে, হ্যাঁ। 4 নম্বর আহ স্যার 4 নম্বরটা তো ভুলে গেছি। 4 নম্বর স্থানান্তর করা না গেলে এক স্থান থেকে অন্য স্থানে। হ্যাঁ, স্থানান্তর, সঠিক, স্থানান্তর করা না গেলে। হুম। আর 5 নম্বর হচ্ছে 74 ধারা মোতাবেক সরকারি দলিল হলে। হুম। আর 6 নম্বর হচ্ছে আহ 6 নম্বরটা, 6 নম্বর হলো যেখানে আইনের বিধান দেওয়া আছে যে মাধ্যমিক সাক্ষ্য দিয়ে কাজ হ্যাঁ, চলবে। আইনের বিধান, সঠিক। 6 হ্যাঁ। নম্বর আইনের বিধান আছে। আর 7 নম্বর হচ্ছে একাধিক পর্ব হইলে ওইটা। হ্যাঁ, জাকির ভাই বলেন। জাকির ভাই। হুম। ফোন আনমিউট করেন। হ্যাঁ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। প্রাথমিক সাক্ষ্য বিরোধী দল যদি মূল দলিলটা কোর্টে উপস্থাপন না করে, সেক্ষেত্রে মাধ্যমিক দলিল দিয়েই বিচার কার্যক্রম চলবে। হুম। দ্বিতীয়ত হচ্ছে আহ, বিরোধী পক্ষ যদি নকল দলিলকে সমর্থন করে, তাদের যদি কোনো অবজেকশন না থাকে, ভেরি সেক্ষেত্রে গুড, ভেরি গুড। তৃতীয়ত হচ্ছে তৃতীয়ত হচ্ছে আহ, দলিল যদি হারায় যায়, তৃতীয়ত নষ্ট হয়ে যায়, হারায় যায় বা নষ্ট হয়ে হ্যাঁ, যায়। দলিল যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে হুম। 4 নাম্বারটা হচ্ছে সরকারি দলিল যদি 4 নম্বর 74 হচ্ছে যদি ধারার মতো স্থানান্তর যদি করা না যায়, স্থানান্তর করা না ও, যায়। স্থানান্তর স্থানান্তর যদি করা না যায়। 5 নাম্বারটা হচ্ছে যে সরকারি দলিল 74 ধারার মতো যদি সরকারি দলিল হয়, সেক্ষেত্রে 6 নাম্বারটা হচ্ছে আহ 6 নাম্বারটা যেখানে আইনের বিধান দেওয়া আছে যে মাধ্যমিক সাক্ষ্য বা জাবেদা নকল দিয়ে কাজ হ্যাঁ, চলবে। যেখানে আইনের বিধানই আছে। হ্যাঁ, আইনের বিধানই আছে। আর আর 7 7 নাম্বার হচ্ছে নম্বর হচ্ছে বিভিন্ন একাধিক খণ্ডে খণ্ড যদি বিভক্ত। বিভক্ত হয়, হ্যাঁ, বিভিন্ন খণ্ডে বিভক্ত। বিভিন্ন খণ্ডে বিভক্ত, যেটা দলিল আসলে কোর্ট উপস্থাপন করা উপযুক্ত না, সে বলেন সমস্ত ক্ষেত্রে। রায়হান ভাই, বলেন। রায়হান ভাই বলেন, রায়হান রাকিব ভাই। হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ। যে ক্ষেত্রে ওয়ালাইকুম সালাম। যে ক্ষেত্রে ক্লাস বিরোধী শেষ, পক্ষকে দলিল ক্লাস নিয়ে শেষ হাজির কথা বলেন। করতে বললে বিরোধী পক্ষ হাজির না হয়। ক্লাস নক দেন। আর 2 নম্বর, বিরোধী পক্ষ দলিলের অস্তিত্ব স্বীকার করলে। 3 নাম্বার, মূল দলিলটি আহ, নষ্ট হলে বা হারিয়ে গেলে। 4 নাম্বার হলো দলিলটি স্থানান্তরিত করা না গেলে। 5 নাম্বার, মূল দলিলটি সরকারি দলিল হলে। 6 নাম্বার, যে ক্ষেত্রে আইনের বিধান আছে মাধ্যমিক সাক্ষ্যের মাধ্যমে, মাধ্যমিক দলিলের মাধ্যমে বিচার চলবে, সেক্ষেত্রে। 7 নাম্বার, যে ক্ষেত্রে দলিল একাধিক খণ্ড হলে উক্ত দলিল আদালতে হাজির করতে মানে বিভিন্ন হলে আর কি। বলেন সাথে আপু, বলেন। একজন এতগুলো, একজন লেডি অফিসার না বললে হয় না তো। বলেন। হ্যাঁ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ।
স্যার, 1 নাম্বার বিরুদ্ধ পক্ষকে নোটিশ প্রদান করার পরেও উক্ত দলিল দাখিল না করলে, 2 নাম্বার অস্তিত্ব স্বীকার না করলে, 3 নাম্বার নষ্ট হয়ে গেলে, বিনষ্ট হয়ে গেলে, 4 নাম্বার হারিয়ে গেলে স্থানান্তর বা করা নষ্ট না হয়ে গেলে, গেলে, হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে, 4 নাম্বার স্থানান্তর করা না গেলে, 5 নাম্বার আম, আহ, সরকারি দলিল, 6 নাম্বার জাবেদা নকল, যে ক্ষেত্রে জাবেদা নকলের প্রচলিত আইনে বিধান আছে। আম, 7 নাম্বারটা হলো যে বহুসংখ্যক দলিলের বিবরণ, মূল দলিল যে ক্ষেত্রে বহুসংখ্যক দলিলের অংশবিশেষ আদালতে পরীক্ষা করা অসুবিধাজনক। বলেন হবিগঞ্জ, বলেন। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, 1872 সালের সাক্ষ্য আইন অনুযায়ী মাধ্যমিক সাক্ষ্য নিম্নোক্ত কারণে গ্রহণযোগ্য পেতে পারে। 1 নম্বর হচ্ছে যদি দলিলটি বিরুদ্ধ পক্ষকে নোটিশ দেওয়ার পরে আদালত হাজির না করে। 2 নম্বরে যদি দলিলটি বিরুদ্ধ পক্ষ স্বীকৃতি দেয় বা সহমত জানায়। 3 নম্বর হচ্ছে দলিলটি হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে। 4 নম্বরে দলিলটি যদি স্থানান্তর করা না যায়। 5 নম্বরে উম 5 নম্বরটা হচ্ছে যদি সরকারি দলিল হয়। 6 নম্বরে 6 নম্বরে হচ্ছে যদি কোনো আইনে বিধানে আছে যে দলিলটি মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্যতা আছে, তাহলে সেটি হবে। 7 নম্বরে 7 নম্বরে 7 নম্বরে কোনো দলিল যদি একাধিক খণ্ড হয়, আদালতে হাজির করতে অসুবিধা হয়, তাহলে সেটি মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্যতা পাবে। আদালত যে বিষয়ে অবগত আছে সেগুলো প্রমাণের প্রয়োজন নাই। 56, আদালতকে অবশ্যই যে বিষয়গুলো জি জানতে স্যার। হবে বাংলাদেশের আইন ফরমেট করেন। তারপর হচ্ছে গিয়ে সংসদের কার্য বিবরণী এবং সশস্ত্র বাহিনী যুদ্ধের বিধান, সময়ের অবস্থান, ভৌগোলিক সময়ের বিভাগ, ভৌগোলিক অবস্থান, বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্ক ইত্যাদি। 58, স্বীকৃত বিষয় প্রমাণের প্রয়োজন নাই। দলিলের বিষয়বস্তু ব্যতীত মৌখিক সাক্ষ্য প্রমাণ করা যাবে। সাক্ষ্য আইনের 59 এবং সাক্ষ্য আইনের 60 এটা অবশ্যই প্রত্যক্ষ হইতে হবে এবং পঞ্চ ইন্দ্রিয় দ্বারা, নিজের কান, নিজের চোখ, নিজের জিহ্বা দ্বারা, নিজের নাক দ্বারা, হাত দ্বারা স্পর্শ করতে হবে। এবং মৌখিক সাক্ষ্য যদি দলিল ব্যতীত অপর কোনো বস্তুর অস্তিত্ব সম্পর্কে হয়, আদালত সেটা পরিদর্শনের জন্য নির্দেশ দিতে পারবে। দ্বারা হলো সাক্ষ্য আইনের 60 দ্বারা। দলিলের বিষয়বস্তু প্রাথমিক সাক্ষ্য এবং মাধ্যমিক সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ করা যায়। সাক্ষ্য আইনের 61 দ্বারা সংশ্লিষ্ট মূল দলিলটাকে বলা হয় প্রাথমিক সাক্ষ্য। 62 দ্বারা 62 দ্বারা 2টা ব্যাখ্যা। যদি কতিপয় দলিল বা কোনো দলিল একাধিক খণ্ডে কি হয়, কোনো দলিল যদি একাধিক খণ্ডে প্রস্তুত করা হয়, প্রত্যেকটি খণ্ডই মূল দলিলের প্রাথমিক সাক্ষ্য। 2 নম্বর ব্যাখ্যা, যদি কতিপয় দলিল সমপদ্ধতিতে প্রস্তুত হয়, প্রত্যেকটা কপি তার প্রাথমিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। সাক্ষ্য আইনের 62 দ্বারা দ্বিতীয় ব্যাখ্যা। 63 দ্বারা কোন কোন দলিলগুলো মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। 63-1, অতঃপর বর্ণিত বিধান অনুসারে কোনো দলিলের জাবেদা নকল। 2 নম্বর, মূল দলিল থেকে বিশেষ বা যান্ত্রিক উপায়ে প্রস্তুতকৃত কোনো নকল, যে ক্ষেত্রে দলিলের নির্ভুলতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায় এবং মূল দলিলের সাথে মিলাইয়া নেওয়া যায়। 3 নম্বর, মূল দলিল থেকেই প্রস্তুতকৃত কোনো নকল, যেখানে দলিলের সাথে মিলাইয়া নেওয়া যায়। 4 নম্বর, দলিলের কোনো প্রতিলিপি যে ক্ষেত্রে বিরোধী পক্ষ দলিল সম্পাদন করেন নাই, তাহার বিরুদ্ধে ব্যবহার বা প্রমাণের জন্য। 5 নম্বর, যে ব্যক্তি দলিল নিজে দেখছেন, দলিল সম্পর্কে সেই ব্যক্তির মৌখিক বা মুখস্থ কোনো বিবরণী। সাক্ষ্য আইনের 64 দ্বারা 65 দ্বারা 60টা ক্ষেত্র ব্যতীত অবশিষ্ট সকল ক্ষেত্রেই প্রাথমিক বা মূল দলিলের মাধ্যমে বিষয়বস্তু প্রমাণ করতে হবে। 65 দ্বারা দলিলের অবস্থা বা অস্তিত্ব সম্পর্কে নিম্নলিখিত ক্ষেত্রে নিম্নের 7টি উপায়ে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যেতে পারে। 1 নম্বর, যে ক্ষেত্রে মূল দলিল বিরোধী পক্ষের কাছে সাক্ষ্য আইনের 66 দ্বারা অনুসারে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে কিন্তু হাজির হয় নাই, সেই ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা ব্যবস্থা বা কার্যক্রম চালানো যাবে। দ্বিতীয়ত, যার বিরুদ্ধে দলিলটা প্রমাণ করা হবে তারাই দলিল সম্পর্কে কোনো অবজেকশন, আপত্তি করে নাই, দলিল মেনে নিছে, সেই ক্ষেত্রে। তৃতীয়ত, দলিল যদি হারিয়ে যায় অথবা দলিলটা যদি নষ্ট হয়ে যায়। 4 নম্বর, যে ক্ষেত্রে দলিল এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় না। 5 নম্বর, যে ক্ষেত্রে দলিলটা সাক্ষ্য আইনের 74 ধারার বিধান অনুসারে সরকারি দলিল। 6 নম্বর, প্রচলিত আইনে বা সাক্ষ্য আইনের বিধানে দলিল সম্পর্কে যেখানে মাধ্যমিক সাক্ষ্য বা জাবেদা নকল ওটু গ্রহণযোগ্য। 7 নম্বর, যে ক্ষেত্রে দলিলটা বা মূল দলিলটা বিভিন্ন অংশে বা খণ্ডে বিভক্ত, যেটা আদালতে পরীক্ষা করে দেখা সুবিধাজনক নয়। সাক্ষ্য আইনের 65 ধারা। ওকে, আগামীকালকের সাক্ষ্য আইনের ক্লাসটা আজকের চাইতে আরো গুরুত্বপূর্ণ হবে, কারণ ওইটা আরো বেশি প্রশ্নমুখী। কথা বুঝাইতে পারছি? সাক্ষ্য আইনের 66, 67, 68, 69, আগামীকালকে আমরা সাক্ষ্য আইনের 73 ধারা পর্যন্ত পড়বো। অনেক লম্বা আলোচনা, যদি পসিবল হয়ে যেতে পারবো, কারণ সাক্ষ্য আইনের আপনার 66, 67, 68 এই 3টা দ্বারা আলোচনা করতে গেলে লম্বা সময় লেগে যায় এবং খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে,
যেহেতু সাক্ষ্য আইন একটা গুরুত্বপূর্ণ আইন, আমরা কিন্তু সময় নিয়ে পড়তেছি মোটামুটি, তাই না? পরবর্তী গিয়ে অনেক সময় আছে আমরা একদিনে 40-50টা ধারা পড়তে পারবো দণ্ডবিধির ক্ষেত্রে। আমি এটা বুঝি যে ফৌজদারি, সাক্ষ্য আইন এগুলো ফাউন্ডেশন, দণ্ডবিধি এই তিনটা আইনে আপনি স্ট্রং থাকলে পুরো সকল আইনে আপনি স্ট্রং হবেন। এই জন্য আপনি এই চাপটা নিয়েন না যে আপনি আমাদের কাছে 4টা ধারা পড়া শেষ করে দিলেন, দেন ক্লাস কিন্তু প্রায় 2 ঘন্টা, সাড়ে 8টায় শুরু হয়েছে, 10:30। এটা কিন্তু কোনো সময় চিন্তা করেন, এমন হবে 3 ঘন্টা হয়ে যাবে ক্লাস, অনেকের কাছে বিরক্তি হবে। কিন্তু এই বিরক্তিগুলো একদিন আপনার হাসির কারণ হয়ে দাঁড়াবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ।